রাতের আলো আধারের খেলায় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এক নারী অবয়ব। নারী অবয়বের পরনের শাড়ির ছেড়ে রাখা আঁচল বাতাসের ঝাপটায় উড়ে যাচ্ছে। খোলা চুলগুলো দুলছে হাওয়ার তালে তালে। নারীটির মাঝে কোনো হেলদোল নেই। সে গেট পেরিয়ে রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টিতে তার চাতক পাখির ন্যায়। চোখের চাহনিতে আকুলতা, কাউকে তীব্রভাবে দেখার উন্মাদনা, আকুলতা। রাত তখন 12টা নাগাদ। মেহরাব দীর্ঘেক সপ্তাহ পর বাড়ি ফিরছে। এতদিন পরিবারের থেকে দূরে থেকে নিজেও ভালো ছিল না। সালেহা বেগম ছেলের জন্য পাতারা চিহ্ন গলামি করছেন। একটা মেয়ের জন্য আর যাই হোক নিজের পরিবারের মানুষদের কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মেয়েটা যেখানে ওকে বোঝেইনি সেখানে ওর অভিমান, ওর অনুপস্থিতি তাকে ভাবাবে এটা ভাবাও ভুল। একজন মানুষের জন্য সবাইকে কষ্ট দেওয়া বোকামো ছাড়া আর কিছুই না। মেহরাব আর সেই বোকামি করবে না। রিনি ফোন দিয়ে বিকেলেই জানিয়েছে সালেহা বেগমের শরীর খারাপ। ছেলের জন্য চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। মেহরাব শুনেই চলে এসেছে। সদর দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মেহরাব ধীরে ধীরে এগিয়ে গেল বাবা মায়ের রুমের দিকে। দরজার ভেতর থেকে আটকানো। তার মানে সবাই ঘুমিয়ে গেছে। এত রাতে নিশ্চয়ই জেগে থাকবে না। ওর আগেই বোঝা উচিত ছিল। বিকেলে ঘটনা শুনে বের হতে নিলে কিছু কাজে আটকে যায়। কাজ শেষ করে আসতে আসতে এত রাত হয়ে গেছে। মেহরাব ক্লান্ত পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে এলো। দরজা খুলতেই ধরা দিল অনামিশা। পুরো রুম অন্ধকার। ব্যালকনিতে মৃদু আলোর বাতি খানা জ্বলছে। সেখানে থেকে স্বল্প আলো এসে পড়ছে রুমে। সেই আলোয় আবছা আবছা রুমের জিনিসপত্র দেখা যাচ্ছে। মেহরাবের কপালে ভাঁজ পড়ল কয়েকটা। রুমের লাইট বন্ধ, তাহলে ব্যালকনিতে লাইট কে জ্বালালো? মেহরাবের যতটুকু মনে পড়ে ও লাইট অফ করে রেখে গিয়েছিল। তাহলে কে জ্বালালো? উৎসা। সেদিন ও যাওয়ার পর উৎসাই তো রুমে ছিল। জ্বালালে জ্বালাবে, তাতে ওর কি? মেহরাব আবছা আলোয় হাতড়ে রুমের লাইট জ্বালালো। এদিক ওদিক না তাকিয়ে সোজা কাবার্ডের দিকে গেল। পরনের শার্টটা কুঁচকে যাচ্ছে তাই অবস্থা। সারাদিন এদিক সেদিকে ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত লাগছে। এই মুহূর্তে গোসল না করলেই নয়। মেহরাব কাবার্ডে কাপড় নিতে গিয়ে খেয়াল করল পাশে উৎসার কাপড় রাখা। দুজন ভাগাভাগি করেই কাপড় রেখেছে। তাহলে কি মেয়েটা ওর কাপড় নিয়ে যায়নি? কার জন্য রেখে গেছে এগুলো? সে তো আর আসবে না। এগুলো দিয়ে মেহরাব কি করবে? উল্টো মেয়েটার স্মৃতি মনে পড়লে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। এই তার কাপড়গুলো দেখে মেহরাবের বুকে বিঁধছে। মেয়েটা কেন ওকে বুঝল না? ও তো ভালোবাসতে জোর করেনি। ওর একার ভালোবাসাই যথেষ্ট দুজনের ছোট, দুষ্টু মিষ্টি সংসার টিকিয়ে রাখার জন্য। মেয়েটার ওকে ভালোবাসাও লাগবে না। ও একাই ভালোবাসে যাবে। শুধুমাত্র ওকে ভালোবাসার সুযোগটুকু দিলেই হবে। ওর ভালোবাসাটুকু সাদরে গ্রহণ করলেই হবে। কিন্তু তারা চিহ্ন গলি মেয়েটা আর বুঝল কই? ওর বুকটা ফাঁকা করে দিয়ে গেল। এখন সারাটা জীবন ও কি নিয়ে কাটাবে? থাকবে কি করে মেয়েটাকে ছাড়া? এই মেয়েটাকে পাওয়ার জন্যই তো এত উন্মাদনা, এত কিছু। তবুও মেয়েটা বুঝল কই? মেহরাব আলতো হাতে উৎসার একটা ড্রেস তুলল। শক্ত করে জড়িয়ে ধরল বুকের মাঝে। যতটা শক্ত করে ধরা যায়। মনে হলো ও বুঝি উৎসাকেই জড়িয়ে ধরেছে। বুকের হাহাকার কিছুটা হলেও কমল। জামাটা থেকে উৎসার গায়ের ঘ্রাণ ভেসে আসছে। কি মিষ্টি, মন মাতানো সুভাষ। মেয়েটা হয়তো কখনোই ওর ভালোবাসা বুঝবে না। কতটা আকুলতা নিয়ে মেহরাব তাকে চেয়েছিল সেটাও বুঝবে না, জানবে না মেহরাবের বুকের ভিতরে থাকা দহনের অস্তিত্ব। মেহরাব কিছুক্ষণ সেভাবেই কাটালো। অতঃপর জামাটা রেখে কাবার্ড বন্ধ করে দিল। টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। চোখ পড়লে ব্যালকনির দিকে। সেখানেই থমকে গেল দৃষ্টি। উৎসা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। মেহরাব যেতে গিয়েও থেমে গেল। চোখ বন্ধ করে আবার তাকালো। কেউ নেই সেখানে। নিজের মাথায় নিজেই চাপড় দিল। উৎসা নামক রমণী এখানে আসবে কি করে? এটা মেহরাবের কল্পনা ছাড়া কিছুই না। যেই রমণী তার সাথে থাকবে না বলে বাড়ি ছেড়েছে সে এখানে আসবে কি করে? মেহরাব ভালো করেই জানে উৎসার মাথায় একবার যেই বিষয়টা ঢুকবে সেটা আর পরিবর্তন হবে না। এই একবার ভেবে নিয়েছে মেহরাব সাইকো, তারা চিহ্ন নিয়ে এখন ওকে শত বোঝানো হলেও ওর ধারণা পরিবর্তন করবে না। তবে মেয়েটা বেশ সহজ সরল। একবার কাউকে ভালোবাসলে তার পিছু ছাড়বে না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেহরাব ভাবনা বাদ দিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎসা দাঁড়িয়ে আছে মেহরাবের ব্যালকনিতে। একটু আগে উকি দিয়ে মেহরাবকে দেখতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল এক প্রকার। শেষ যাত্রা এবারের মতো বেঁচে গেছে। লোকটাকে সে নিজের অজান্তেই কতখানি কষ্ট দিয়ে ফেলেছে সেটা ভেবেই হায়হুতাশ করতে লাগল। একটু আগের মেহরাবের করা কাণ্ড দেখে নিজের মাঝেই অনুশোচনা জেগে উঠেছে মনে।
রিয়াদের কথায় শুনে মানুষটাকে ভুল বোঝা ঠিক হয়নি। উৎসা তো তাকে কত আজেবাজে কথা শুনিয়েছে। এমনকি সে যেটা করেনি সেই দোষও তার ঘাড়ে দিয়েছে। তারপরও মানুষটা তার সাথে খারাপ ব্যবহার করেনি, আর না একটা কথা শুনিয়েছে। কেবল ভালোবেসেই গেছে। সেদিন রিনি আর তিয়াসের কথায় উৎসার বড্ড খারাপ লেগেছে। সত্যি কি ও এত খারাপ? ও মেহরাবকে বোঝেনি? সময় নিয়ে ভাবে উৎসা। মন থেকে জবাব আসে, হ্যাঁ উৎসা বোঝেনি মেহরাবকে। মেহরাব ওকে ভালোবেসে কাছে রাখতে চেয়েছে আর উৎসা কিনা মেহরাবের কেয়ার, ভালোবাসাগুলোকে দিনের পর দিন অত্যত্যাচার তারা চিহ্ন ভেবে গেছে। কথায় আছে, আমরা যাদের প্রতি যেমন অভিমত পোষণ করব আমাদের তাদের কার্যকলাপও তেমনই মনে হবে। এই যেমন মেহরাব ভালোবেসে উৎসার ভালোর জন্য রিয়াদকে কিডন্যাপ করেছে, এমনকি তুলোধনাও দিয়েছে। ইমনকে তারা চিহ্নরে অবস্থা খারাপ করে দিয়েছে। ওর চোখের আড়ালে কতজনকে এভাবে সরিয়েছে তার ঠিক নেই। মানুষটা ওকে ভালোবেসে আগলে রাখার জন্য এসব করেছে। সেখানে ও কিনা মানুষটাকে ভুল বুঝল। ভুল বুঝে উল্টোপাল্টা শুনিয়েছেও। ভুল যেহেতু বুঝেছে সেহেতু সবকিছু ঠিক ওকেই করতে হবে। বিগত 2 দিন মেহরাবকে প্রচণ্ড মনে পড়েছে। সময়ে অসময়ে লোকটা কল্পনা এসে ওকে জ্বালিয়েছে। শান্তি মতো 2 দিন ঘুমাতেও পারেনি উৎসা। আত্মগ্লানিতে ভুগেছে সব সময়ে। অবশেষে সিদ্ধান্ত নিয়েছে যে করেই হোক মেহরাবের মান ভাঙিয়েই ছাড়বে। সেই মতে মেহরাবের নাম্বারে ডায়ালও করেছে কয়েকবার। প্রতিবারই মেইলই একই সুর ভেসে এসেছে। আশাহত হয়েছে বারবার। শেষে কোনো উপায় না পেয়ে রিনিকে দিয়ে মিথ্যা বলিয়ে মেহরাবকে বাড়ি এনেছে। খট করে দরজা খোলার শব্দে উৎসা নিজেকে আড়াল করে ফেলল। মেহরাব গোসল সেরে বেরিয়ে এসেছে। গলায় তোয়ালে ঝুলিয়ে হাত দিয়ে চুল ঝাড়ছে। ভালো করে চুল না মোছার ফলে টপ টপ করে পানি পড়ছে। ফর্সা মেদহীন উদ্রে জমেছে বিন্দু বিন্দু পানির অস্বস্তি। মেহরাব ব্যালকনিতে এগিয়ে গেল তোয়ালে মেলে দেওয়ার জন্য। তোয়ালে মেলে দিয়ে পিছনে ঘুরে চলে আসতে নিলে থমকে দাঁড়ালো। চোখের সামনে অপ্রত্যাশিত রমণীকে দেখে নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছে না। উৎসা মেহরাবের অবস্থা বুঝল। মুখ টিপে হেসে এগিয়ে গেল। তোয়ালে নিয়ে হাত বাড়ালো মেহরাবের সিক্ত কেশের দিকে। লোকটা বেশ লম্বা। উৎসা মেহরাবের মাথা নাগাল পাচ্ছে না। মেহরাব নিচু হয়ে খানিকটা ঝুঁকল। উৎসা একমনে মেহরাবের মাথা মুছে দিতে দিতে বলল, অভাবে তাকিয়ে কি দেখছেন? মনে হয় এর আগে আমায় দেখেননি। মেহরাব ঘোরের মাঝে থেকেই বলল, তুমি কি সত্যি, নাকি আমার কল্পনা? উৎসা কিছু বলার আগেই ফের বলল, না তুমি আমার কল্পনাই। কারণ তুমি যেমন মেয়ে আমার তো মনে হয় এটা আমার কল্পনাই। এটা আমিই। মেহরাব ব্যাক্কেলের মতো প্রশ্ন করে বসল, তুমি এখানে কেন? তোমার তো বাবার বাড়ি থাকার কথা ছিল। উৎসা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আমি এখানে কেন মানে? এখানে কি অন্য কারো থাকার কথা ছিল? মেহরাব মাথা দুপাশে নাড়ল, অর্থাৎ না। উৎসা হেসে ফেলল মেহরাবের কাণ্ডে। মানুষটাকে দেখে মনে হলো বাচ্চা একটা ছেলে। কথা বলার ভঙ্গিও তেমনই। বাচ্চাদের মতো করে কথা বলছে, মাথা নেড়ে সাই জানাচ্ছে। কে বলবে এই ছেলেটা সারাদিন মা তারা চিহ্ন রপিট করে বেড়াতো, গু তারা চিহ্ন এন্ডামি করত, পুরো এলাকায় তার রাজ চলত। সে কিনা বউয়ের শোকে দুদিনে ছন্নছাড়া হয়ে গেছে। মেহরাব আলতো কণ্ঠে বলল, এটা কি সত্যিই তুমি, নাকি আমার কল্পনা? আমি একবার তোমার ছুঁয়ে দেখতে পারি? উৎসা মাথা নেড়ে সাই জানালো। মেহরাব আলতো হাতে এগিয়ে গেল উৎসার পানে। হালকা ভাবে জড়িয়ে ধরল। ভাবল প্রতিবারের মতো আবারও বুঝি উৎসা হাওয়া হয়ে যাবে। কিন্তু যখন ওর ধারণা ভুল প্রমাণিত হলো, উৎসা একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, তখন মেহরাব মিনিটও ব্যয় করল না। শক্ত করে নিজের সাথে চেপে ধরল মেয়েটাকে। কতদিন পর শুকনো বুকে এক পশলা বৃষ্টি ছুঁয়ে গেল। সিক্ত হলো মেহরাবের উত্তপ্ত বুক। মেহরাব পারে না উৎসাকে বুকের মাঝে পিষে ফেলে। বেচারি উৎসা চুপচাপ পড়ে রইল মেহরাবের বুকে। মেহরাব শক্ত করে জড়িয়ে ধরায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাও টুটা করল না। এতদিন মানুষটাকে কম কষ্ট তো দেয়নি। আজ না হয় এইটুকু কষ্ট তার হোক। মেহরাব উৎসাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। দুহাতে উৎসার গালে রেখে সারামুখে পাতারা চিহ্ন গলের ন্যায় চুমু এঁকে দিল। উৎসা চোখ বুজে পাগল লোকটার পাগলামো সহ্য করছে। মেহরাব করুণ কণ্ঠে বলল, এভাবে আর কখনো ছেড়ে যাবে না তো? ছেড়ে তো আমি যাইনি, আপনি গিয়েছেন। আমায় একা ফেলে সকাল সকাল চলে গিয়েছেন। তাই আমিও চলে গিয়েছি। মেহরাব ঠোঁট উল্টে বলল, আমি কি এমনি এমনি গিয়েছি নাকি? তুমি আমার ভালোবাসা বোঝনি। আমায় অবহেলা করেছ, ভুল বুঝেছ, সেই জন্যই তো অভিমান করে গিয়েছি। গিয়েছেন ভালো করেছেন, এখন চুপচাপ রুমে চলুন। এতদিনে ভালো করে খেয়েছেন বলে তো মনে হয় না। মুখ চোখ কেমন শুকিয়ে গেছে। মেহরাব অভিমানী কণ্ঠে বলল, আমার দিকে তাকানোর সময় তোমার আছে?
তুমি তো সারাদিন শাশুড়িদের মতো আমার ভুল খুঁজতে থাকো আর আমার সাথে ঝগড়া করো। কথায় কথায় হু তারা চিহ্ন ম তারা চিহ্ন কি দেও আপনার সাথে থাকবো না, চলে যাবে। মেহরাবের কথা বলার ভঙ্গিতে উৎসাহ হেসে দিল। ওকে রুমে বসিয়ে নিজে ছুটল রান্নাঘরের দিকে। ফিরে এলো মিনিট পাঁচেকের মাথায়। খাবার মাখিয়ে মেহরাবকে খাইয়ে দিতে লাগলো। মেহরাব অবাক হয়ে মেয়েটাকে দেখেছে। এই মেয়েটাই তো সপ্তাহ খানেক আগে তাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, আর আজ কিনা তার সামনে বসে তাকে খাইয়ে দিচ্ছে। মেহরাব উৎসাকেও এখান থেকে খেয়ে নিতে বলল। খাওয়া শেষে মেহরাব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, উৎসা প্লেট রাখতে নিচে গেছে। মেহরাব হিমেল হাওয়ায় দাঁড়িয়ে আছে। অশান্ত মনটা এত দিনে শান্ত হয়েছে। এই কয়েকটা দিন কিভাবে কাটিয়েছে মেহরাব নিজেও জানে না। কেমন ঘোরের মাঝেই কেটে গেছে দিনগুলো। উৎসা এসে মেহরাবের পাশে দাঁড়ালো। মেহরাব সময় ব্যয় করল না, মুহূর্তের ব্যবধানে উৎসাকে টেনে দুহাতের বন্ধনে আবদ্ধ করে নিল। উৎসা ভয় পেলেও নিজেকে সামলে নিল। বজ্জাত লোকটা এমনই, হুটহাট আক্রমণ করে বসবে। উৎসার পরনে লাল রঙা শাড়ি রিনি পরিয়ে দিয়ে গেছে। মেহরাবের মান ভাঙানোর সমস্ত প্ল্যানই রিনির। মেহরাব উৎসার ঘাড়ে থুতনি রাখল। উৎসা কেঁপে কেঁপে উঠল। মেহরাব শাড়ির আঁচল ভেদ করে হাত গলিয়ে দিল উৎসার উন্মুক্ত উদরে। উৎসা শিউরে উঠেল। মেহরাবের হাতের ছোঁয়া বেসামাল হচ্ছে ধীরে ধীরে। উৎসা খপ করে ধরে ফেলল মেহরাবের হাত। বেচারির অবস্থা শোচনীয়। মেহরাব ফিসফিসিয়ে বলল, থামালে কেন? আমার যেন কেমন কেমন লাগছে। পাতারা চিহ্ন গল, পাতারা চিহ্ন গল মনে হচ্ছে নিজেকে। উৎসা ঘাড় নেড়ে সায় জানালো। মেহরাব দুষ্টু হাসল, কণ্ঠ খানিকটা নামালো, অতঃপর নেশালো কণ্ঠে বলল, চলো এতদিনের দূরত্বের বাঁধ ভেঙ্গে আমরা মিলে মিশে একাকার হয়ে যাই। এই দূরত্ব আর সহ্য হচ্ছে না আমার বউ। উৎসা কিছু বলল না, চুপ করে রইল। ওর বুকের মাঝে ঝড় বয়ে যাচ্ছে, দম আটকে আসছে। মেহরাব ফের একই কণ্ঠে বলল, ক্যান আই হ্যাভ ইউ? উৎসার গলা শুকিয়ে আসছে। কি জবাব দিবে বুঝতে পারল না। ভয় হাত পা জমে আসছে। মেহরাব উৎসাকে ছেড়ে দিল। সরে আসতে নিলে উৎসা মেহরাবের হাত আঁকড়ে ধরল। মেহরাব তার কাঙ্ক্ষিত জবাব পেয়ে গেছে। এক ঝটকায় বউকে কোলে তুলে নিল। ব্যালকনি থেকে রুমে এসে ব্যালকনির দরজা লাগিয়ে পর্দা টেনে দিল। উৎসাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। উৎসা ভয়ে জড়সড় হয়ে গেছে। মেহরাব উৎসার ওপর ঝুঁকল। এগিয়ে গেল উৎসার নরম গোলাপ রঙা ওষ্ঠের পানে। মুহূর্তেই ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। উৎসা জমে গেছে। মেহরাবের হাতের বিচরণ এলোমেলো, এদিক সেদিকে অবাধ বিচরণ করছে। উৎসার শ্বাস প্রশ্বাস বেসামাল হচ্ছে। মেহরাবের উন্মাদনা বেড়ে চলছে। উৎসা হিমশিম খাচ্ছে নিজেকে মেহরবারের পাতারা চিহ্ন গলামো সামাল দিতে। আগে যদি ভুলেও জানতো মানুষটা এতটা উন্মাদ হয়ে উঠবে তাহলে ভুলেও উৎসা তাকে ধারে কাছে ঘেঁষতে দিত না, ঠেলে দূরে সরিয়ে দিত। কিন্তু এখন আর উপায় নেই। এখন ও পুরোপুরি মেহরাবের আয়ত্তে। চাইলেই নিজেকেই ছাড়িয়ে নিতে পারবে না। রুমের পরিবেশ উত্তপ্ত। ভালোবাসার উত্তপ্ততা কক্ষ জুড়ে। মেহরাব নিজের সকল ভালোবাসা উজাড় করে দিচ্ছে প্রেয়সীর মাঝে। উৎসা কাদো কাদো ভঙ্গিতে নালিশ করল, আপনি খারাপ, বড্ড খারাপ। মেহরাব হাসল। তৃপ্তির হাসি ওর মুখে লেগে আছে। ছোট্ট করে চুমু খেল উৎসার রাঙা ওষ্ঠে। ফিসফিস করে বলল, সরি বউ, বেসামাল হয়ে গিয়েছিলাম। সরি বউ, রাগ করে না। ওয়েট, আমি তোমার কষ্ট কমিয়ে দিচ্ছি। মেহরাব ছোট ছোট চুমু এঁকে দিতে লাগলো উৎসার ঘাড়ে। উৎসা সুরসুরি পেয়ে হেসে কুটি কুটি হচ্ছে। মেহরাব মুগ্ধ চোখে চেয়ে রইল প্রেয়সীর খিলখিল হাসির পানে। এই ছোট জীবনে এর চেয়ে আর বেশি কি চাই? মেহরাব চুমু এঁকে দিল উৎসার কপালে। উৎসা আবেশে চোখ বুজে নিল। নতুন সকাল, এক নতুন সূচনা। এক স্বচ্ছ, নির্মল, আলোয় মোড়া সতেজতা ঘেরা সকাল। আকাশ তখন স্নিগ্ধ নীল, সূর্য সবে পূর্ব দিগন্ত হতে উকি দিচ্ছে। তার কোমল রোদ গায়ে মেখে ধরণী যেন একটু একটু করে জেগে উঠেছে ধীরে ধীরে। গভীর ঘুমে তলিয়ে আছে উৎসা। শেষ রাতে ঘুমিয়েছে বেচারি। অতারা চিহ্ন সতারা চিহ্ন ভো মেহরাব ওকে ঘুমাতেই দেয়নি। তবে অবাক করা বিষয় হলো আজ নতুন করে নতুন এক মেহরাবকে আবিষ্কার করেছে উৎসা, যে কিনা সব সময় উৎসার কমফোর্ট জোনটাই দেখেছে। উৎসা মুড়িয়ে দিয়েছে ভালোবাসার চাদরে। একে অপরকে সাপের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। উৎসার এলার্ম বাজছে। কলেজ আছে ওর। মেহরাব টের পেতেই হাতড়ে এলার্ম বন্ধ করে দিল। মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমাক। একদিন কলেজ না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। উৎসার কপালে উষ্ণ চুমু এঁকে দিয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। সকাল তখন 8:35। উৎসা পিট পিট করে তাকালো। নিজেকে আবিষ্কার করল মেহরাবের শক্ত হাতের বাঁধনে।
মেহরাব ওর কোমরে দুহাত রেখে শক্ত করে বেঁধে রেখেছে। মনে হচ্ছে ছেড়ে দিলেই বুঝি উৎসা পালিয়ে যাবে। আজকের নতুন ঘটনা না, বিয়ের পর থেকেই এই পরিস্থিতি সহ্য করে এসেছে উৎসা। বিয়ের পর থেকে এই পর্যন্ত এমন দিন কমই গেছে যেদিনগুলোতে উৎসা নিজেকে মেহরাবের বুকে পায়নি। এটা যেন ওর পার্মানেন্ট ঠিকানা হয়ে গেছে। সকাল সকাল উঠে নিজেকে এই মানুষটার বুকে পাবেই পাবে। উৎসার মনে হলো এই প্রশস্ত বুকটা কেবল ওর। ও ছাড়া কারো ভাগ নেই এখানে। ঘড়ির দিকে তাকাতেই জিভে কামড় দিল। কলেজের টাইম পেরিয়ে গেছে। উৎসা মেহরাবকে খোঁচাতে শুরু করল। ঘুমে ব্যাঘাত ঘটায় মেহরাব বিরক্ত হলো, তবে সেটা মুখে প্রকাশ করল না। কি সমস্যা? খোঁচাখুচি করছো কেন? আরো আদর লাগবে নাকি? লাগলে বলো। তাও খোঁচাখুচি করে আমার সাধের ঘুমটা ভাঙিও না। উৎসা চাপড় দিল মেহরাবের বুকে। ক্ষীণ কণ্ঠে বলল, অতারা চিহ্ন সতারা চিহ্ন ভো, লুচু লোক। লজ্জা লাগে না সকাল সকাল উল্টোপাল্টা বলতে? আজীব। লজ্জা লাগবে কেন? বউ আমার, মুখও আমার, তাহলে বলতে লজ্জা লাগার কি আছে? তুমি শোনোনি সব পুরুষই তাদের বউয়ের সামনে বেলাজ, লাজ লজ্জাহীন, অসভ্য পুরুষ হয়? কোনো পুরুষই তার বউয়ের কাছে সাধু পুরুষ হয় না। সবচেয়ে বড় কথা, বউয়ের সামনে লজ্জা পেলে এই জীবনে আর বাবা ডাক শোনা লাগবে না। উৎসার গাল দুটো লজ্জাও লাল হয়ে আসে। উৎসার মনে হলো লজ্জায় গাল গরম হয়ে উঠছে। কান চেপে ধরে বলল, আপনি চুপ করবেন? কখন থেকে বাজে কথা বকেই যাচ্ছে। তাহলে তুমিই কাজের কথা বলো। আমার কলেজ ছিল, আপনি আমায় ডেকে দিলেন না কেন? তোমার ক্লান্ত ঘুমন্ত মুখ দেখে জাগাতে ইচ্ছে হয়নি, তাই? আজকের ক্লাসে যা পড়াবে সেটা আমি কোথায় পাবো? সামনে পরীক্ষা, ফেল করলে সব আপনার দোষ। একদিন কলেজে না গেলে কিছু হবে না। আমি জানি আমার বউ ব্রিলিয়ান্ট, পরীক্ষায় ফেল সে করতেই পারে না। তাও যদি দরকার হয় আমি নিজে তাকে পড়াবো, তবুও ফেল করতে দিব না। এখন কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমাও তো। মেহরাব উৎসাকে পুনরায় চেপে ধরল বুকে। এই বজ্জাত লোকটার একটাই কাজ। ধীরে ধীরে উৎসা তলিয়ে গেল গভীর ঘুমে। এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। মুখে ছিটা ছিটা পানির অস্তিত্ব টের পেতেই উৎসার ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখল মেহরাব সবে মাত্র শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে। পরনে কেবল সাফেদ রঙা টাওয়াল। ভালো করে শরীর না মোছায় বুকে এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। এই লোকটার এটাই স্বভাব। ভালো করে চুল মুছবে না, শরীর মুছবে না। এরপর পুরো রুম ভেজাবে। উদাম শরীর মেহরাবের দুই হাতের পেশি স্পষ্ট বোঝা যাচ্ছে। মেহরাব চুল ঝাড়ার ফলে হাতের পেশি ফুলে ফুলে উঠছে। উৎসা শুকনো ঢোক গিলল। উৎসা চাদর সরিয়ে মুখ বের করে বলল, খালি গায়ে ঘুর ঘুর করে কি দেখতে চাচ্ছেন? আপনার বডি আছে সেটাই দেখাতে চাচ্ছেন? উৎসার কথা শুনে মেহরাব ওর দিকে তাকালো। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, দেখাতে তো অনেক কিছুই চাচ্ছি, কিন্তু কপালে জুটেছে একটা আনরোমান্টিক বউ, যে চোখের সামনে এত সুন্দর জামাই থাকতেও পাত্তা দেয় না। উৎসা ধমক দিয়ে বলল, মডেল সেজে ঘুর ঘুর না করে তাড়াতাড়ি জামা কাপড় পরুন। কেন? যেটা বলেছিলাম সেটা করুন। আমার রুম, আমি যেভাবে ইচ্ছে ঘুরঘুর করব, তাতে তোমার কি? বাই এনি চান্স তুমি কি আমার এই লুক দেখে সিরিয়াস হচ্ছ? তাহলে বলো, আমি কিছু মনে করব না। উৎসার কান ঝা ঝা করে উঠল। ইচ্ছে করল বেলাজ লোকটার মুখ চেপে ধরতে। এক রাতেই লোকটা চরম পর্যায়ের বেলাজ, লাগামহীন পুরুষের পরিণত হয়েছে। সামনে কি হবে সেটা ভেবেই উৎসা আঁতকে উঠল। আপনি প্লিজ চুপ করবেন? কেন? আমি কথা বললে তোমার কি? আমার লজ্জা লাগছে। আপনার মতো বেলাজ তো আর আমি না। আমার লজ্জা আছে, লজ্জাও লাগে। উৎসার কথা শুনে মেহরাব এগিয়ে এলো ওর দিকে। ঝুঁকল উৎসার দিকে। কানের কাছে মুখ নিয়েছি ফিসফিস করে বলল, এত কষ্ট করে রাতে লজ্জা ভাঙালাম কি এমনি এমনি? বেশি লজ্জা লাগলে বলো, আবার লজ্জা ভেঙ্গে দেই। আমি আবার এই কাজে এক্সপার্ট। আপনি, আপনি একটা অসভ্য, চরম লেভেলের অসভ্য। দূরে যান অসভ্য লোক। আপাতত দূরে যাচ্ছি, বাট নট ফর অল টাইম। এখন উঠে ফ্রেশ হয়ে নেও। তারপর খেতে চলো। আপনি আগে রুম থেকে বের হন, তারপর আমি উঠব। মেহরাব দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার যেটা ইচ্ছে। উৎসা চাদরে লুকিয়ে ফেলল নিজেকে। মেহরাব 5 মিনিটের মাঝে রেডি হয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে উৎসাকে বলে গেল। মেহরাব যেতেই খরগোশের মতো মাথা বের করে আশপাশটা দেখে নিল। মেহরাব নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। উৎসার পরনে মেহরাবের সাফেদ রঙা শার্ট, যেটা ওর হাঁটু অবধি ঢেকে রেখেছে। এই অবস্থায় লোকটার সামনে পড়লে মেহরাব ওকে লজ্জা দিতে একটুও ভুলত না। সেই ভয়ই মেহরাবের সামনে বের হয়নি। উঠে বিছানা থেকে নেমে একশেট কাপড় নিয়ে ওয়াশরুমে ছুটল। মেহরাব নিচে নেমে এলো। সালেহা বেগমের সাথে দেখা করা প্রয়োজন।
ওর টেনশনেই তো তিনি অসুস্থ হয়ে গেছেন। মাকে না দেখলে শান্তি লাগবে না। বাবা মায়ের রুমে উকি দিয়েও যখন সালেহা বেগমকে পেল না তখন অবাক হল। অসুস্থ শরীরে তিনি গেল কোথায়? রান্নার ঘর থেকে টুংঠাং শব্দ আসছে। মেহরাব পা বাড়ালো সেদিকে। রান্নাঘরের সামনে এসে চক্ষু চড়ক গাছে হল। সালেহা বেগম দিব্যি রান্না করছেন। মেহরাব বুঝতে একটু সময় লাগলো না এটা রিনি আর তিয়াসের চাল। দুজন ওকে মিথ্যা বলে এক প্রকার ব্ল্যাকমেইল করেই এনেছে। মেহরাব এগিয়ে গেল রান্নাঘরে। মাকে পিছন থেকে জড়িয়ে ধরল। মাথায় চুমু খেয়ে জিজ্ঞেস করল, কেমন আছো আম্মু? সালেহা বেগম ছেলের কণ্ঠ পেয়ে সাথে সাথে ঘুরে তাকালো। ছেলেকে বুকে জড়িয়ে নিল। অভিমানী কণ্ঠে বলল, এতদিনে মায়ের খবর নেওয়ার সময় হয়েছে? এলি কেন? যেখানে ছিলি সেখানেই থেকে যেতি। এখন তো আর মাকে লাগবে না। বড় হয়ে গেছিস কিনা? মেহরাব মায়ের অভিমানে হাসল। মেয়ে জাতির এই অভিমান জিনিসটা ওর কাছে বেশ লাগে। এই সুন্দর করে অভিযোগ জানায় মেহরাবের নিজেকে ধন্য মনে হয়। মায়ের কপালে চুমু খেয়ে বলল, তোমার খবর তো আমি সব সময় ভাইয়ার কাছ থেকে নিয়েছি। সন্তান যতই বড় হোক মাকে ছাড়া কি তার চলে? এই জন্যই তো কাজ শেষ করে তাড়াতাড়ি তোমার কাছে ফিরে এসেছি। সালেহা বেগম ছেলের কান মুলে দিলেন। হয়েছে, আর ফাপড় দিতে হবে না। টেবিলে যে বসো, নাস্তা দিচ্ছি। উৎসা কোথায়? মেয়েটা রাতেও খায়নি, তোর জন্য বসেছিল। ও একটু আগে ঘুম থেকে উঠেছে, আসছে। মেহরাব টেবিলে বসল। রিনি ওকে খাবার বেড়ে দিচ্ছে। মেহরাব ধীর কণ্ঠে বলল, মিথ্যা কথা বলে আমায় এনে ভালো করেননি ভাবি। এটা কিন্তু মোটেও ভালো কাজ নয়। রিনি ধরা পড়ে যাওয়ায় কিছুটা লজ্জা পেল। নিজেকে সামলে বলল, একটা পবিত্র সম্পর্ক রক্ষার জন্য মিথ্যা বললে কিছু হবে না। তবুও আপনাদের সম্পর্কটা টিকে থাকুক। ভালো থাকুন দুজন, সুখে থাকুন। আমি এটাই চাই। আপনারা দুজন ছিলেন না, মনে হচ্ছিল বাড়িটা কেমন বিভীষিকাময় হয়ে উঠেছে। এখন আগের মতো হয়ে গেছে। আমি মনে প্রাণে চাই আপনি আর বনু সব সময় ভালো থাকুন, সুখে থাকুন। তার জন্যই যদি একটু আকটু মিথ্যা বলতে হয় সেটা না হয় বললাম। মেহরাব হাসল। এর মাঝেই নিচে নামল উৎসা। নীল রঙের সালোয়ার কামিজ পরনে। এক মুহূর্তের জন্য মেহরাবের মনে হলো ওর সামনে দিয়ে নীলপরি হেঁটে আসছে। নীল রঙে উৎসাকে বেশ মানিয়েছে। রংটা ফুটে উঠেছে ওর গায়ে। উৎসা ও মেহরাবের দিকেই তাকিয়ে আছে। দুজনের অবস্থা দেখে রিনি মিটি মিটি হাসল। গলা খাকারি দিয়ে বলল, চোখাচোখি পড়ে করবেন দুজন, আগে খাবার খেয়ে নেন। বেলা তো কম হয়নি। উৎসা খাবার খেতে বসে গেল। রিনি ওকেও খাবার বেড়ে দিল। মেহরাব খাওয়া শেষ করে ওপরে চলে গেল। রিনি পাকড়াও করল উৎসাকে। কিরে, মেহরাবের রাগ ভেঙেছে? মান অভিমান কমেছে দুজনের? উৎসা লাজুক ভঙ্গিতে মাথা নাড়ল। রিনি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মান অভিমান শেষ হলেই ভালো। আর দূরত্ব বাড়াস না উৎসা। ছেলেটাকে একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে জোর করব না ওকে ভালোবাসতে, তুই শুধু ওকে একটুখানি বোঝার চেষ্টা কর, দেখবি মেহরাব পুরো দুনিয়ার ভালোবাসা এনে দিবে তোর দুয়ারে। ছেলেটা তোকে পাতারা চিহ্ন গলের মতো ভালোবাসে। তুই ছাড়া ওর দুনিয়া অন্ধকার। ও তোকে ছাড়া কিছুই বোঝে না। বড্ড বেশি ভালোবাসে তোকে। তুই শুধু ওকে একটু বোঝ, তাহলেই হবে। আমি চাই তোরা ভালো থাক, সুখে থাক। উৎসা বুঝল রিনির কথাগুলো। ও নিজেও ধীরে ধীরে টের পাচ্ছে মেহরাবের উন্মাদনা, ওর ভালোবাসাগুলো। মেহরাব যে সত্যি ওকে ভালোবাসে এতে উৎসার বিন্দু মাত্র সন্দেহ নেই। উৎসার নিজেকে ভাগ্যবতী মনে হলো। একটা মানুষ ওকে পাতারা চিহ্ন গলের মতো ভালোবাসে, এর চেয়ে সুখের আর কি হতে পারে। এম। উৎসা দুহাতে ট্রে নিয়ে ড্রয়িং রুমে আসলো। তিয়াস আর মেহরাব মাতারা চিহ্ন রা মাতারা চিহ্ন রি করছে। তাও আবার কিনা সোফার কুশন দিয়ে। ভাবা যায় এত বড় বড় ছেলে গল্প বাচ্চাদের মতো কুশন দিয়ে মাতারা চিহ্ন রা মাতারা চিহ্ন রি করছে। মেহরাব তিয়াসকে মাতারা চিহ্ন রোছে আর বলছে, সাতারা চিহ্ন লা, মিথ্যা কথা বলে ব্ল্যাকমেইল করে আনিয়েছিস। তিয়াস উল্টে মেহরাবকে তারা চিহ্ন রে বলল, এই মোটেও আমি তোর সাতারা চিহ্ন লা না। তোর বউয়ের বড় ভাই হয়। সম্বন্ধী হই, সম্মান দিয়ে কথা বল। তোর সম্মানের তারা চিহ্ন এল্লি মাতারা চিহ্নরি। তুই আমায় মিথ্যা বলেছিস কেন? ইতর মিথ্যা না বললে তুই আসতি? তোকে আমি হাড়ে হাড়ে চিনি আমি। তাই বলে মিথ্যা বলবি? অবশ্যই। বড় ভাই হিসেবে আমার দায়িত্ব আমার বোনের চোখে পানি আসতে না দেওয়া। আমার বোন তোর জন্য কষ্ট পাবে আর আমি বসে বসে দেখব? আমি যখন কষ্ট পেয়েছি তখন তো বোনকে বুঝাসনি। তুই বন্ধু নামের আস্ত একটা হাতারা চিহ্ন রা তারা চিহ্নমি। উৎসা দুজনের মাতারা চিহ্ন রা মাতারা চিহ্ন রি দেখে হাঁপিয়ে উঠেছে। চি তারা চিহ্ন এল্লিয়ে বলল,
আপনারা দুজন চুপ করবেন, বাচ্চাদের মতো কি শুরু করেছেন? উৎসার ধমকে দুজনেই চুপ হয়ে গেল। চুপচাপ বসে পড়ল সোফায়। ভদ্র ছেলেদের মতো চা নাস্তা খান। আরেকবার যদি মাতারা চিহ্ন করতে দেখি তাহলে খুন্তি নিয়ে আসবো আমি বলে দিলাম। তিয়াস ফট করে বলল, দোস্ত তোকে বলেছে। মেহরাব চোখ রাঙিয়ে তাকালো। তিয়াস চুপ করে গেল। উৎসা চলে গেল রান্নাঘরে। বিকেলে ওরা ওদের বাড়িতে এসেছে। মেহরাবও আজকে অফিস যায়নি, তাই বিকেল হতেই দুজনে বাড়ি চলে এসেছে। উৎসা চলে গেলে তিয়াস বলল, আমি কিন্তু তোর কাছে একটা ধন্যবাদ পাই। ধন্যবাদ? কেন? এই তোকে আর বনুকে মিলিয়ে দিলাম। আমি না বললে তো বনু বিশ্বাসই করতো না। আর না এত তাড়াতাড়ি তোদের ঝগড়া শেষ হতো। ধন্যবাদ দে। সাতারা চিহ্নলা, দুদিন আগে বোঝাতে পারলি না? তাহলে আমায় 7-7টা দিন বউ রেখে একা একা থাকতে হতো না। বউ রেখে একা একা ঘুমানোর কষ্ট তুই কি বুঝবি? তুই তো সিঙ্গেল। হাতারা চিহ্ন রাতারা চিহ্নমি। তোর বউয়ের বড় ভাই সেই সুবাদে আমার সামনে একটু তো লাগাম রাখো। মেহরাব তিয়াসের গলা জড়িয়ে ধরে বলল, তুই আগে আমার দোস্ত, তারপর বউয়ের ভাই। তাও ধন্যবাদ দিবি না? মেহরাবের কাট জবাব, না, চাইলে আগামী বছর তোকে একটা ভাগিনা ভাগ্নি দিতে পারি কিন্তু ধন্যবাদ? এই জীবনে না। তিয়াস উচ্চারণ করল। সাতারা চিহ্নলা। দুই বন্ধু হেসে উঠল। উৎসা আরেকটা ট্রে হাতে করে স্নেক্স নিয়ে এসেছে। দুজনকে হাসতে দেখে অবাক হলো। এই একটু আগে না দুজন মাতারা চিহ্নরি করছিল? এখন গলা জড়াজড়ি করে হাসছে। এদের কাহিনী উৎসা মাথায় ঢোকে না। দুটোই পা তারা চিহ্ন গল। কেটে গেছে বেশ কয়টা দিন। এর মাঝে উৎসার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। সামনে এইচএসসি পরীক্ষা। দিনগুলো যেন চোখের পলকে কেটে গেছে। বিগত দিনগুলোতে উৎসা আর মেহরাবের সম্পর্কের অনেকটাই উন্নতি হয়েছে। উৎসা এখন অনেকটাই মেহরাবকে বোঝার চেষ্টা করে। ভালো না বাসুক, মানুষটাকে বুঝতে তো কোনো ক্ষতি নেই। আর না আছে তার আবদার, ভালোবাসাগুলো মেনে নিতে। এই মেহরাব ওকে বাবার বাড়ি যেয়ে থাকতে দেয় না এটা ভেবে এখন আর উৎসার মন খারাপ হয় না। ও উপলব্ধি করে মানুষটা ওকে বড্ড বেশি ভালোবাসে বলে নিজের থেকে দূরে থাকতে দেয় না। মেহরাব পারে না উৎসাকে বুকের মাঝে লুকিয়ে রাখে। উৎসা মাঝে মাঝে মেহরাবের পাতারা চিহ্ন গলামগুলোর কথা মনে করে হাসে। মানুষটা ওকে কতই না ভালোবাসে। উৎসার নিজেকে ভাগ্যবতী মনে হয়। ভাগ্যবতী না হলে এত ভালোবাসা কোথায় পেত ও? উৎসা এখন উপলব্ধি করে তিয়াসের বলা সেই কথাটা। মেহরাবের মতো ভালো তোকে কেউ বাসতে পারবে না। তিয়াস সেদিন উৎসাকে এই কথাটা বলেছিল। কথাটা যে সত্যি উৎসা সেটা এখন হাড়ে হাড়ে টের পায়। এই অফিস থেকে এসেই লোকটার ওকে চাই। চাই মানে, চাই। তার সাথে কোনো বাহানা চলবে না। উৎসা যেখানেই থাকুক সেখান থেকেই টেনে টুনে নিয়ে আসবে। মাঝে মাঝে লজ্জায় পড়তে হয় বেচারিকে। সারাদিন কাজ শেষ করে বাসায় এসে ওর মুখ না দেখলে নাকি মেহরাবের ক্লান্তি কাটে না। সারাদিনের ক্লান্তি দূর করার জন্যই মানুষটার ওকে চাই। তাও আবার এমনি সেমনি না। শক্ত করে জড়িয়ে ধরে রাখবে। মেহরাব পারে না উৎসাকে নিজের বুকে পিষে ফেলে। প্রথম প্রথম উৎসা বিরক্ত হলেও এখন অভ্যস্ত হয়ে গেছে। মানুষটা যে ওকে ভালোবেসেই এমন করে এটা বুঝে গেছে উৎসা। সকালে ঘুম থেকে উঠেও সাহেবের ওকে চাই। অফিসে যাবে সে, রেডি করে দিতে হবে উৎসার। কলেজ না থাকায় উৎসার প্যারা নেই। মেহরাবকে অফিসে পাঠিয়ে নিজে পড়তে বসে যায়। দুজনের মাঝে এখন সুন্দর একটা সম্পর্ক হয়েছে। উৎসা জানে এত সহজেই ও মেহরাবকে ভালোবাসতে পারবে না, তবে মানুষটাকে বোঝার চেষ্টা করে। মেহরাব এতেই খুশি। পরন্তু বিকেলে উৎসা আর রিনি বসে বসে আড্ডা দিচ্ছিল। পড়তে পড়তে বিরক্তি এসে গেছে। একঘেয়ে লাগছে। সারাদিন এত পড়া যায়, আর মেহরাবও হয়েছে বজ্জাত। এখন ওর মাঝে জামাই সত্তা কম, টিচার সত্তা বেশি দেখা যায়। সকালে এক গাদা পড়া দিয়ে যাবে, রাত হলে গুনে গুনে পড়া নিবে। মেহরাবের পড়াশোনা নামক অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে উৎসা। হাঁপিয়ে যাচ্ছে পড়তে পড়তে। মেহরাবের সোজা কথা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। না হলে খবর আছে। এক বিকেল পরে বিরক্তি এসে গেছে উৎসার। তাই তো সময় কাটাতে টুস করে চলে এসেছে রিনির কাছে। দুজনের হাতে চায়ের মগ। রিনি চাটা বেশ ভালোই বানায়। উৎসা আগে চা তেমন পছন্দ না করলেও রিনির সুবাদে ভালোই অভ্যাস হয়েছে। দুজন ছাদে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। এমন সময় নিচ থেকে ভেসে এলো মেহরাবের কণ্ঠ। রিনি উৎসার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি যা, তোর সাহেব এসে গেছে। তার তো আবার বাড়ি ঢুকে বউকে না পেলে হয় না। উৎসা ফুরফুরে মেজাজে বলল, চাটা শেষ করে যাই। চা শেষ করতে করতে দেখবি বাড়ি মাথায় তুলবে। তুললে তুলুক।
তাতে আমার কি? রিনির কথাই ফলল। মিনিটের মাঝে শোনা গেল মেহরাবের হাঁক ডাক। লোকটার হাঁক ডাকে বাড়ির ছাদে বসা কাকও উড়াল দিয়েছে। উৎসার মেজাজ খারাপ হলো। এই লোকের জন্য কি ও শান্তি একটু চাও খেতে পারবে না? চায়ের কাপ রেখে রিনিকে বলল, তুমি থাকো, আমি যাচ্ছি। না হয় বাড়ি আর বাড়ি থাকবে না, মাছের বাজার বানিয়ে ফেলবে তোমার দেবর। উৎসার কথা শুনে হাসল রিনি। দুটোর খুনসুটি ভালোই লাগে ওর কাছে। মাঝে মাঝের মনে হয় ফিল্মের কাহিনী বাস্তবে দেখছে। ওদের কাণ্ড দেখে হাসে রিনি। উৎসা রুমে ঢুকে দেখল সোফায় আয়েসি ভঙ্গিতে বসে আছে মেহরাব। কোমরে হাত গুজে বলল, কি সমস্যা? ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? আপনার জন্য কি আমি একটু ছাদে যেও শান্তি পাবো না? সারাদিন আপনার পিছু পিছু ঘুরব? মেহরাব উঠে এলো। ঝটপট পায় কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরল উৎসাকে। উৎসা এতে বিন্দু মাত্র অবাক কিংবা বিচলিত হল না। এটা নিত্য দিনের ঘটনা। ও এখন এসবে অভ্যস্ত হয়ে গেছে। মেহরাব ক্লান্ত কণ্ঠে বলল, জানোই তো তোমার পাতারা চিহ্ন গলবরটা রুমে এসে তোমায় না পেয়ে বাড়ি মাথায় করবে, তাহলে যাও কেন? রুমে বসে অপেক্ষা করতে পারো না? উৎসা তেতে উঠে বলল, ভাইয়া আর বাবাও তো অফিস করে এসে তাদের কখনো এমন করতে দেখেছেন? আপনারই যত ঢং। আমার বাচ্চা বউয়ের সাথে ওদের বুড়ো বউয়ের তুলনা দিচ্ছ কেন? আর আমি হলাম প্রেমিক মানুষ, সারাদিন পর বাড়ি এসে বউকে জড়িয়ে না ধরলে আমার হয় না। বউ হলো এনার্জি ড্রিঙ্কস এর মতো, বউকে জড়িয়ে ধরলে সারাদিনের শেষ হওয়া এনার্জি এক নিমিষেই ফিল আপ হয়ে যায়। এখন কথা না বাড়িয়ে চুপচাপ থাকো তো, আর আমাকে আমার এনার্জি লোড করতে দেও। উৎসা মাঝে মাঝে মেহরাবের কথায় ব্যাক্কেল বনে যায়, এই যেমনটা এখন হলো। ও কি এনার্জি ড্রিঙ্কস যে মেহরাব ওকে জড়িয়ে ধরে এনার্জি লোড করবে? লোকটা ইদানিং যেন একটু বেশি আবোল তাবোল বকে। মেহরাব মিনিট দুই একই ভঙ্গিতে জড়িয়ে রাখল। 2 মিনিটের মাথায় উৎসাকে ছেড়ে ওর কপালে ওষ্ঠ ছোঁয়ালো। প্রশান্তির হাসি হেসে বলল, এখন ঠিক আছে, 100% এনার্জি ডান। উৎসা আওড়ালো, বজ্জাত লোক। মেহরাব উৎসাকে ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। উৎসা গেল ওর খাবারের ব্যবস্থা করতে। এম। উৎসা ভীতু চোখে তাকিয়ে আছে মেহরাবের দিকে। মেহরাব ওকে পড়া জিজ্ঞেস করছে। উৎসা আজকে কিছুই পড়েনি। পড়াগুলো কেমন মাথার ওপর দিয়ে যাচ্ছিল। ওর কি দোষ? মেহরাব গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, চুপ করে আছো কেন? যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দেও। এই একটা জায়গায় মেহরাব গম্ভীর আচরণ করে। পড়ায় ফাঁকিবাজি করা মেহরাবের বিন্দু মাত্র সহ্য করে না। সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল বলে কি উৎসাকেও তেমনটা হতে হবে নাকি? উৎসা মিনমিনে কণ্ঠে বলল, পারি না। কেন? পড়া হয়নি। মেহরাব গম্ভীর কণ্ঠে বলল, এভাবে করলে কি করে হবে উৎসা? 2 মাস পরে তোমার পরীক্ষা, সেই খেয়াল আছে? নাকি সব ভুলে খেয়েছ? শুধু আজকেই তো পড়িনি। আর এমন হবে না, আজকে পড়িনি, কালকে পড়িনি করলে তো পড়া হবে না। পরীক্ষায় কি লিখবে? আন্ডা? উৎসার মেজাজ ছুটে গেল। একদিনই তো পড়েনি তাই বলে এত কথা শোনাতে হবে? একটু ভালো করেও তো বলা যায় নাকি? উৎসা কর্কশ কণ্ঠে বলল, একদিন পড়িনি বলে এত কথা শোনাচ্ছেন? আর প্রতিদিন যে পড়া কমপ্লিট করি তখন? খালি বকা বকি করার ধান্দা। ধন্দাবাজ লোক। আপনি থাকুন আপনার বই নিয়ে, আমি গেলাম। এরপর একদম আমার কাছে আসবেন না বলে দিলাম। উৎসা গট গট পায়ে রুম থেকে বেরিয়ে এলো। একটা দিনই তো পড়েনি। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? প্রতিদিন যে পড়ে সেটা মেহরাবের চোখেই পড়েও না। আজকে একদিন পড়েনি বলে এতগুলো কথা শোনাতে হবে? উৎসা সোজা চলে এলো ছাদে। এতক্ষণের বিগড়ে যাওয়ার মেজাজ যেন এক নিমিষেই ফুরফুরা হয়ে গেল। ঠান্ডা মৃদু মন্দ দক্ষিণা বাতাস বইছে। আকাশে এক ফালি চাঁদ মেঘেদের আড়াল হতে উকি দিচ্ছে। পেজো মেঘগুলো বেশ লাগছে দেখছে। মনে হচ্ছে চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা হচ্ছে। কি সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে মেঘগুলো। উৎসার ইচ্ছে হলো ও যদি ভেসে বেড়াতে পারত, তাহলে কতই না ভালো হতো। কিন্তু সেটা তো সম্ভব না। উৎসা রেলিংয়ের সাথে ঝুঁকে দাঁড়ালো, চোখ বন্ধ করে প্রকৃতি অনুভবে মত্ত হলো। চোখ বুজে হঠাৎ অনুভব করলো এক জোড়া হাত একটু একটু করে ওর কোমর আঁকড়ে ধরছে। হাতের মালিককে চিনতে উৎসার একটুও সময় লাগলো না। এতদিনে এই স্পর্শ উৎসার মুখস্থ হয়ে গেছে। উৎসা ঝাঝালো গলায় বলল, এখন এসেছেন কেন? আপনাকে না বলেছি আমার ধারে কাছে ঘেঁষবেন না? তারপরও কেন এসেছেন? আপনি আপনার বই নিয়েই থাকুন, আমার কাছে কি? ছাড়ুন, ছাড়ুন আমায়। মেহরাব ছাড়ার বদলে হাতের বাঁধন আরো গাঢ় করল। আদুরে গলায় বলল, রাগ করে না বউ, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। ওভাবে বকাবকি করার জন্য সরি। থাক, একদিন না পড়লে কিছু হবে না। আজ বরং দুজন মিলে চন্দ্র বিলাস করি। উৎসার মাথায় দুষ্টু বুদ্ধি নাড়া দিল।
মেহরাবকে একটু নাকানি চুবানি খাওয়ানো যাক। উৎসা টেনে টুনে মেহরাবের হাত সরাতে সরাতে বলল, না, এখন আমি পড়তে বসব। একদিন না পড়লে অনেক পড়া মিস হবে। পরীক্ষার খাতায় তখন কি লিখব? আন্ডা? মেহরাব হাসল উৎসার কাণ্ডে। মেয়েটা যে ওকেই ওর কথার জালে ফাঁসাচ্ছে এটা মেহরাব বেশ ভালোই বুঝতে পারছে। উৎসার ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, একদিন না পড়লে কিছুই হবে না। বাদ দেও, আমি বলেছি পড়ব মানে পড়বি। ছাড়ুন আমায়। মেহরাব উৎসার কানের কাছে মুখ নিল। ফিসফিসিয়ে কিছু একটা বলল। উৎসা নাক মুখ কুঁচকে দিল। মেহরাব বলল, নাও চয়েস ইজ ইউরস। কি করবে ভেবে দেখ। রুমে যাবে, নাকি চন্দ্র বিলাস করবে? উৎসা নাক সিটকে বলল, অতারা চিহ্ন সভ্য লোক। মেহরাব শব্দ করে হেসে ফেলল। উৎসার ইচ্ছে করল লোকটাকে ডিটারজেন্ট ছাড়া কাচতে। লোকটার মুখ ইদানিং বড্ড লাগাম ছাড়া হয়ে গেছে। যখন যা মুখে আসছে বলে দিচ্ছে। তার ফল ভোগ করতে হচ্ছে উৎসাকে। এই মাত্র লাজশরমহীন ছোট খাটো তারা চিহ্ন মুখি দিয়ে দিল। এখন উৎসা চাইলেও নিচে যেতে পারবে না। গেলেই সর্বনাশ। একে অপরকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে দুজন। উৎসার মনে আচমকা প্রশ্ন এলো। ফট করে মেহরাবকে জিজ্ঞেস করে বসল, আচ্ছা আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন। ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম। কথা না পেঁচিয়ে উত্তর দিন। মেহরাব কিছু সময় চুপি রইল। হয়তো ভাবল কিছু। অতঃপর বলা শুরু করল, নির্দিষ্ট কোনো দিনক্ষণ দেখে আমি তোমায় ভালোবাসিনি। প্রথম যেদিন তোমাকে তোমাদের বাড়ির বাগানে ঝাড়ি দিয়েছিলাম সেদিন পিছনে ঘুরে তোমার বাচ্চা, মায়াবী মুখের মায় পড়ে গিয়েছিলাম। তোমার কান্না আমার সহ্য হচ্ছিল না। গিল্টি ফিল হচ্ছিল। নিজেকেই থাপড়াতে ইচ্ছে করছিল। তিয়াস যখন বলল যে আমিও তোমার ভাই সেটা আমি মেনে নিতে পারছিলাম না। আনমনেই সেদিন রাগ হয়েছিল তিয়াসের ওপর। আমি কেন তোমার ভাই হতে যাব? আমার তো বোন আছে। আর তোমারও ভাই আছে। তাহলে কেন আমাকে তোমার ভাই বানাবে? এরপর ধীরে ধীরে তুমি বড় হতে লাগলে। আমাদের দেখা হলে ভালো করে কথা না হলেও চোখে চোখে ঝগড়াটা দিব্যি হতো। চোখে চোখে নীরব যুদ্ধ করতে করতে কখন যে তোমায় ভালোবেসে ফেললাম নিজেও জানি না। তোমাকে ভালোবাসার জন্য আমার নির্দিষ্ট কোনো দিনক্ষণ লাগে না। ধীরে ধীরে তোমার মায় পড়ে গেছি আমি। তবে অনুভব করেছি যেদিন শাওন তোমায় প্রপোজ করেছিল। আমার গা পিত্তি জলে যাচ্ছিল সেদিন। তোমার পাশে কাউকে সহ্য করতে পারতাম না। কেন পারতাম না আমি নিজেও জানি না। তোমার পাশে অন্য ছেলেকে দেখলে কেন রাগ হতো তখনও এই প্রশ্নের উত্তর আমার কাছে অজানা। শুধু জানতাম তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। অতঃপর ধীরে ধীরে উপলব্ধি করলাম তুমি নামক মায়া আমায় গভীরভাবে মায়াজালে আটকে ফেলেছে। যেখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তাই আর কি, জড়িয়ে গেলাম তোমার সাথে। আড়ালে আবডালে সব সময়ে তোমার খোঁজ রাখতাম। আর তুমি এমন এক গাধি কখনো বোঝইনি যে কেউ একজন তোমায় দূর থেকে সব সময় নজরে রাখে, তোমার লুকিয়ে লুকিয়ে দেখে। তোমার আশেপাশে আসা সকল ছেলেদের তাড়িয়ে দেয়। বড় কথা আমি জানতাম তুমি আমায় পছন্দ করতে না। তাই চেয়েও নিজের অনুভূতি বলতে পারছিলাম না। তোমায় ভেবেছিলাম পারিবারিকভাবে তোমায় আমার করব। কিন্তু তার আগেই তো কত কিছু ঘটে গেল। অবশেষে তুমি আমার, শুধুমাত্র আমার। উৎসার মনের মাঝে শীতলতা ছেয়ে গেল। মেহরাব ওকে এত আগে ভালোবাসে আর ও বুঝতেই পারল না। শাওনকে মারার পর তানজিলারা বলেছিল যে মেহরাব উৎসাকে পছন্দ করে কিংবা ভালোবাসে। উৎসাই পাত্তা দেয়নি। আসলেই ও একটা গাধি। তাও তেজি কণ্ঠে বলল, আপনি আমায় গাধি বললেন? গাধি না তো কি বলবো? শুনেছি মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় বড্ড প্রখর হয়। কেউ তাদের দিকে তাকালে তারা বুঝতে পারে। আর আমি একটা গাধি, মাথা মোটাকে ভালোবেসেছি যে কিনা কিছুই বোঝে না। উল্টো কিভাবে আমার সাথে ঝগড়া করা যায় সেই ফন্দি আটে। প্রথম দেখায় যেই ধমক দিয়েছেন তারপর থেকে তো আপনার নাম পড়েছিল অপ্রিয় লিস্টে সবার ওপরে। তারপর থেকে দেখা হলেও টুকটাক ঝগড়া লেগে থাকতো। সবচেয়ে বড় কথা আপনি এলাকায় গুতারা চিহ্ন এন্ডামি করে বেড়াতেন যেটা আমার মোটেও পছন্দ ছিল না। সেই জন্যই তো আপনাকে কখনো সেভাবে দেখা হয়নি আর না আপনাকে নিয়ে কিছু ভেবেছি। তাহলে আমি কি করে বুঝবো আপনি আমাকে পছন্দ করেন? মেহরাব দীর্ঘশ্বাস ফেলল। উৎসাকে আরো নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে মিহি কণ্ঠে শুধালো, এখনো কি আমি তোমার অপ্রিয় লিস্টে সবার ওপরে আছি? উৎসা ভাবুক কণ্ঠে বলল, উমম, না এখন আপনার কিছু উন্নতি হয়েছে। আগে সবার ওপরে ছিলেন এখন লিস্টে সবার নিচে আছেন। মেহরাব হতাশ গলায় বলল, তাও লিস্ট থেকে বাদ দিবে না? উৎসা দুদিকে মাথা নাড়ল। যার অর্থ না। মেহরাব বলল, তোমার অপ্রিয় লিস্টে আমি থাকলেও
আমার প্রিয়, র লিস্টের তুমি সবার ওপরে ছিলে, আছো এবং থাকবে। উৎসব মুখর পরিবেশ মির্জা বাড়িতে। সবার মুখে লেগে আছে মিষ্টি হাসি। বাড়িতে নতুন সদস্য, আগমনী বার্তায় মেতে উঠেছে সবাই। মিজান সাহেব কি রেখে কি করবেন দিশা পাচ্ছেন না। খবরটা শুনেই মিষ্টি আনতে চলে গেছেন। বাড়িতে মিষ্টি থাকা সত্ত্বেও উৎসা নিজেও খুব খুশি। অবশেষে মির্জা বাড়িতে নতুন সদস্যর আগমন হতে চলেছে। রিনিকে ঘিরে রেখেছে সবাই। মেয়েটার মুখে লাজুক হাসি লেগে আছে। এক কোণে দাঁড়িয়ে মাহিন দাঁত দিয়ে নখ কাটছে। বেচারা এতক্ষণে টেনশনে ছিল, এখন বাবা হওয়ার সুখবর শুনে কি রিয়েকশন দেওয়া যায় সেটাই ভুলে বসে আছে। উৎসা বসে বসে রিনিকে খোঁচাতে ব্যস্ত। বলল, আপু পুচকুকে কিন্তু সারাদিন আমিই রাখব। তোমার কাছে একটুও দিব না। আমি ওর ছোট আম্মু, তাই ও আমার কাছে ওকে রাখব। তুমি জাস্ট খাওয়ানোর সময় ওকে খাইয়ে দিবে। বাকিটা সময় ও আমার কাছেই থাকবে। ঠিক আছে রাখিস। উৎসার আরো কত শত কল্পনা। পুচকু আসলে এই করবে, সেই করবে। সারাদিন ও রাখবে আরো যত বাচ্চামো কথাবার্তা। রিনি বসে বসে উৎসার পাতারা চিহ্ন গলামো দেখছে। উৎসার কাণ্ড দেখে মনে হচ্ছে রিনির নাওর পুচক আসবে। মেয়েটার ভাবনার শেষ নেই। মেয়েটা যখন থেকে শুনেছে ও প্রেগনেন্ট সেই থেকেই বক বক করেই চলেছে। এতে রিনির একটুও বিরক্তি আসছে না। ও উল্টো মুগ্ধ চোখে উৎসাকে দেখছে। উৎসার মাঝে আনন্দ, উৎসাহের শেষ নেই। এই তো বিকেলের ঘটনা। বিকেলের দিকে উৎসা আর রিনি দুজন মিলে গল্প গুজব করতে করতে বিকেলের নাস্তা বানাচ্ছিল। সালেহা বেগমকে ছুটি দিয়ে ওরাই আজ নাস্তা বানানোর দায়িত্ব নিয়েছে। এতদিন উৎসার পরীক্ষা থাকায় বইয়ের মাঝ থেকে মেহরাব ওকে মুখ তুলতে দেয়নি। সারাদিন ধমকে ধামকে পড়তে বসিয়ে রেখেছে। মেহরাব পারে না উৎসাকে পড়াশোনা নামক পুকুরে চুবিয়ে রাখে। পড়া চোর উৎসাকে সারাদিন টেবিলে বসিয়ে রেখেছিল। পড়তে পড়তে হাঁপিয়ে গিয়েছে মেয়েটা। উৎসা একদিন মুখ ফসকে বলেই ফেলেছিল, আপনাকে বিয়ে করার চেয়ে একটা টিচারকে বিয়ে করলে ভালো হতো। সে অনন্ত আপনার মতো অত্যাচার করে সারাদিন পড়তে বসাতো না। যতারা চিহ্ন এল্লাদ একটা। শেষের কথাটা অবশ্য মিন মিন করেই বলেছিল। না হয় মেহরাব শুনলে ওর খবর ছিল। মেহরাবের গম্ভীর কণ্ঠে জবাব, বেশি কথা না বলে চুপচাপ পড়ো। না হলে আজ রাত 2টোর আগে টেবিল থেকে উঠতে পারবে না। উৎসস চুপ মেরে গেল। এটা আদৌ ওর বর্ত নাকি আস্ত বর্বর? উৎসা কথা না বাড়িয়ে পড়তে বসে যায়। পরীক্ষা শেষ হতেই হাফ ছেড়ে বেঁচেছে বেচারি। রিনি উৎসা দুজন নাস্তা বানাচ্ছিল। হুট করে রিনির মাথা ঘুরতে শুরু করে। পাশে থাকা কেবিনেট ধরে নিজের ভারসাম্য বজায় রাখে। উৎসা রিনির অস্বাভাবিক আচরণের সাথে সাথে ওকে ধরে ফেলে। আপু কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? বলিস না কয়দিন যাবৎ কেমন মাথা ঘুরাচ্ছে। শরীরটাও ভালো লাগছে না। উৎসা রিনি নিয়ে সোফায় বসায়। ঝটপট এক গ্লাস পানি এনে দেয়। রিনি ঢক ঢক করে পানিটা শেষ করে বলল, আমি ঠিক আছি, চল নাস্তা বানানো শেষ করি। ওরা অফিস থেকে ফিরে আসবে। তুমি রুমে যাও, আমি করে নিচ্ছি। তুই একা পারবি না, আমি হেল্প করি চল। উৎসা কাট কাট কণ্ঠে জবাব দিল, তোমাকে যেটা বলছি সেটাই করো। রেস্ট নেও তুমি, আমি যাচ্ছি। উৎসা নাস্তা বানাতে চলে গেল। নাস্তা বানিয়ে টেবিলে রেখে ছুটল রিনির ঘরে। মেয়েটা দুপুরেও কিছু খায়নি বলতে খেতে পারেনি। যেটুকু খেয়েছে সবটাই বমি করে ফেলেছে। উৎসা রিনির রুমে ঢুকে আশেপাশে রিনিকে পেল না। কানে আওয়াজ এলো ওয়াশরুমের। রিনি মনে হয় ওয়াশরুমে গিয়েছে। উৎসা নাস্তার প্লেটটা টেবিলের ওপর রেখে বিছানায় বসালো। মিনিট দুয়ের মাথায় বেরিয়ে এলো রিনি। মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। শরীর যেন চলছেই না। উৎসা বিচলিত হলো। রিনিকে ধরে বিছানায় শুইয়ে দিল। মাথায় হাত বলিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপু? বেশি খারাপ লাগছে? রিনির দুর্বল কণ্ঠ। বমি করতে করতে অবস্থা খারাপ। উৎসা পাশে রাখা নাস্তার প্লেট রিনির দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটু খেয়ে নাও দেখবে ভালো লাগবে। রিনি ক্ষীণ কণ্ঠে বলল, কিছু খাবো না রে। বমি করতে করতে জান যাচ্ছে আমার। খেলে আবারও বমি আসবে। উৎসা তাও জোর করে কিছুটা খাইয়ে দিল। মিনিট 10-এর মাঝে মেহরাবরা বাড়িতে ঢোকে। মাহিন বউয়ের এই অবস্থা দেখে সাথে সাথে ডক্টরকে কল করে। যদি ও চেয়েছিল হসপিটালে যেতে, চেক আপ করাবে বলে, কিন্তু রিনির অবস্থা খারাপ দেখে বাসায় ডক্টরকে আসতে বলে। রিনির রুমে ভিড় জমেছে। উৎসা, মেহরাব, সালেহা বেগম, মিজান সাহেব, মাহিন সবাই রুমে অবস্থান করছে। ডক্টর রিনিকে দেখছে। চেক আপ করা হেসে হলে মুচকি হেসে মিজান সাহেবকে বলল, মিজান সাহেব মিষ্টি আনুন, আপনাদের বাড়িতে নতুন মেহমান আসছে। কথাটার মানে উৎসা বুঝতে পারল না।
ওর ছোট্ট মাথা কথাটার অর্থ বুঝতে অপরাগ। মেয়েটা অসুস্থ আর ডক্টর কিনা রসিকতা করছে, বলছে মেহমান আসবে। এদিকে আপুর অবস্থা খারাপ আর আপনি মজা করছেন ডক্টর আঙ্কেল। আপনি আগে আপুকে দেখুন। আপুর কি হয়েছে? খেতে পারছে না কেন? সাথে মাথায় ঘুরাচ্ছে। আপনি আগে আপুকে মেডিসিন দিন। উৎসার কথা শুনে সবাই ওর দিকে তাকালো। হুট করে সবাইকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে উৎসা অস্বস্তিতে পড়ল। ও কি এমন বলল যে সবাই এভাবে ওর দিকে তাকাচ্ছে? ও তো ভুল কিছু বলেনি। রিনি অসুস্থ, ওকে না দেখে ডক্টর মজা করছে সেটাই তো বলেছে। ডক্টর বলল, তোমার আপু প্রেগন্যান্ট, তাই জন্যই এই সমস্যা হচ্ছে। এই সময়ে প্রায় মেয়েদেরই বমি হয়, মাথা ঘোরায়। এতে চিন্তার কিছু নেই, আর ওষুধেরও প্রয়োজন নেই। প্রথম কয়েক মাস এমন যাবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি ওকে স্যালাইন দিয়ে যাচ্ছি, স্যালাইন দিলে শরীরের দুর্বলতা অনেকটাই কমবে। উৎসা এতক্ষণে বুঝল আসল ঘটনা। বলল, ও আচ্ছা, আমি ভেবেছি আপনি মজা করছেন। সবাই একসাথে হেসে দিল। উৎসা বেশ লজ্জা পেল। কেন যে মুখ ফসকে জিজ্ঞেস করতে গিয়েছিল। ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই বাড়ি দিতে। উৎসব মুখর পরিবেশ তৈরি হলো মির্জা বাড়ি জুড়ে। রিনির বাবার বাড়িতে জানানো হলে তারা তাদের মেয়েকে দেখতে চলে এলেন। বাড়িতে উৎসব মুখ পরিবেশ। এত মানুষ। উৎসা, সালেহা বেগম মিলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে গেল। মেহরাব সেই কখন থেকে বউকে খুঁজছে। মেয়েটা এখনো রুমে আসার নামই নিচ্ছে না। মেয়েটা কি ভুলে গেছে মেহরাব অফিস থেকে এসে ওকে না দেখলে শান্তি পায় না? নাকি মেহরাব যে এসেছে সেটাও ওর চোখে পড়েনি? মেহরাবের অভিমান হলো, আসুক উৎসা তারপর দেখাবো মজা। সকল কাজ শেষ করে রাত 11:30 নাগাদ রুমে ঢুকল উৎসা। রিনির বাড়ির সবাই 10টা নাগাদ গিয়েছে। সবাই যেতেই সবগোছো গাছ করে আসতে আসতে দেরি হয়ে গেছে। দরজা ঠেলে রুমে ঢুকে দেখল পুরো রুম ফাঁকা। মেহরাব কোথায় গেল? ওর তো রুমে থাকার কথা ছিল। এসেছে থেকে মানুষটাকে দুই দণ্ড দেখেনি। এমনকি খাওয়ার সময়ও মেহরাব বেশ চুপচাপ ছিল। কোনো কথাই বলেনি। মুখটাও কেমন গম্ভীর ভাব ছিল। কিছু কি হয়েছে মেহরাবের? উৎসা এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঘামে শরীর আঠালো হয়ে আছে। বিশ্রী গন্ধ আসছে। এই মুহূর্তে শাওয়ার না নিলেই নয়। শাওয়ার নিয়ে বের হয়ে ব্যালকনিতে গেল তোয়ালে মেলে দিতে। ব্যালকনিতে পা রাখতেই নজর পড়ল মেহরাবের দিকে। উদাস ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে ছেলেটা। উৎসা তোয়ালে মেলে দিয়ে মেহরাবের পাশে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করল, ব্যালকনিতে কি করেছেন? মেহরাবের পক্ষ থেকে কোনো জবাবই এলো না। যেখানে মানুষটা ওকে পেলেই টুস করে জড়িয়ে ধরবে, পাতারা চিহ্ন গলামো করবে সেই মানুষটাকে এতটা শান্ত থাকতে দেখে উৎসা অবাক হলো। কি হয়েছে আপনার? মন খারাপ? অফিসে কিছু হয়েছে কি? মেহরাব তবুও নিশ্চুপ। কোনো রা নেই ওর মুখে। উৎসা বিচলিত হলো। ওর সামনে মেহরাব তো এতটা চুপচাপ থাকার মতো ছেলে না। মেহরাবের শার্টের হাতা টেনে ধরে বলল, আরে ভাই কি হয়েছে বলবেন তো? না বললে বুঝবো কি করে? মেহরাবের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আমি তোমার ভাই না, তাই আমাকে ভাই বলে ডাকবে না। 100 বার ডাকবো। মুখটা অমন বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন? দেখে মনে হচ্ছে আপনার বউ আপনাকে রেখে অন্য ছেলের সাথে ভেগে গেছে। মেহরাব এক ঝটকায় উৎসার কোমর আঁকড়ে ধরল। কাঠিন্য গলার বলল, সেই সুযোগ নেই। যতদিন মেহরাব মির্জা বেঁচে আছে ততদিন কোনোভাবেই সম্ভব না। কথাটা বলেই মেহরাব অন্য দিকে মুখ ঘুরিয়ে নিল। উৎসা হঠাৎ মেহরাবের আক্রমণে হতো চকিয়ে গিয়েছে। নিজেকে সামলে মেহরাবের থুতনিতে হাত রেখে ওর দিকে ফিরালো। বলল, কি হয়েছে বলবেন তো? আমি কি ভুল কিছু করেছি? মেহরাব থুতনি থেকে উৎসার হাত সরিয়ে দিয়ে বলল, এখন আমার কাছে এসেছো কেন? এতক্ষণ যেখানে ছিলে সেখানে যাও। তোমার যে একটা জামাই আছে সেটাই তো বলেই বসেছ। একজন যে তোমার অপেক্ষায় থাকে সেটা কি ভুলে গেছো? জানো না অফিস থেকে এসে তোমার মুখ না দেখলে তার হয় না? উৎসা এতক্ষণে বুঝল মেহরাবের গাল ফুলিয়ে থাকার কারণ। নিজের হয়ে সাফাই গাইতে বলল, দেখেছেনই তো আপুর অবস্থা, তাই আপুকে ছেড়ে আসিনি। আম্মু একা কাজ করবে তাই আম্মুকে হেল্প করছিলাম। আমার জন্য তোমার কাছে 5 মিনিটও নেই? 5 মিনিটের জন্য এলে কি হতো? তুমি আমায় ভালোই বাসো না বউ? শেষের কথাটা বলে গাল ফুলালো মেহরাব। উৎসা মেহরাবের গাল ফুলানোর ধরনে হেসে ফেলল। মানুষটা বাচ্চাদের মতো অভিমান করছে। উৎসা কানে ধরে বলল, সরি, আর কখনো হবে না। সরো, তোমার সরি আমার লাগবে না। এমন বাচ্চাদের মতো গাল ফুলাচ্ছেন কেন? যদিও গাল ফুলালে আপনাকে হেব্বি কিউট লাগে। ইচ্ছে করে গাল টেনে দেই। মেহরাব হুট করে ঝুঁকল উৎসার দিকে। কানের কাছে ফিসফিস করে বলল, গাল টেনে দিতেই ইচ্ছে করে?
আদর করতে ইচ্ছে করে না? বাচ্চাদের কিন্তু আদর করতে হয়। উৎসা মেহরাবের বুকে কিল বসিয়ে দিল। বলল, তারা চিহ্ন সভ্য লোক। মেহরাব মৃদু কণ্ঠে আহ করে উঠল। উৎসার হাত বুকের সাথে চেপে ধরে বলল, একে তো দেখা না দিয়ে বুকে ব্যথা বানিয়েছ, এখন কি কিল দিয়ে হৃদস্পন্দনী বন্ধ করে ফেলতে চাইছ? আমার ওপর তোমার একটু তো দয়া হয় না? নিষ্ঠুর রমণী। উৎসা কিটকিটিয়ে হেসে উঠল। মেহরাব মুগ্ধ চোখে চেয়ে রইল প্রেয়সীর পানে। কত আয়োজন করেছিল মেয়েটাকে একটু শিক্ষা দিবে বলে, কিন্তু শেষে হলো কি, নিজেই নিজের জালে ফেসে গেল। এই মেয়েটার মাঝে এমন কিছু আছে যা মেহরাবকে তার সাথে রাগ করে থাকতে দেয় না। মেহরাব চেয়েও মেয়েটার থেকে দূরত্বে যেতে পারে না, আর না সামান্য দূরত্ব ওর সহ্য হয়। উৎসা হাসি থামিয়ে বলল, এবার রাগ কমেছে মিস্টার? মেহরাব এক ঝটকায় উৎসাকে কোলে তুলে নিল। হুট করে এমন আক্রমণে নিজেকে সামলাতে গিয়ে উৎসা আঁকড়ে ধরল মেহরাবের গলা। ব্যালকনি থেকে রুমে প্রবেশ করতে করতে মেহরাব বলল, রাগ কমেছে কিনা জানি না, তবে আমায় এতক্ষণ অপেক্ষায় রাখার জন্য আপনার শাস্তি মঞ্জুর হয়েছে। উৎসা আভাস পেল তীব্র ধ্বংসের উন্মাদনার। শুকনো ঢোক গিলল উৎসা। মেহরাবের ঠোঁটের কোণে লেগে আছে ক্রূর হাসি। হাসিটা আরো খানিকটা প্রসারিত করে মেহরাব শুধালো, আর ইউ রেডি ফর পানিশমেন্ট, মিসেস মেহরাব? উৎসা কিছু বলল না, বলেও যে লাভ হবে না এটাও জানে। মেহরাব যেটা চাইছে সেটাই হবে। উৎসাকে আলতো করে বিছানায় শুয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। মুহূর্তের পুরো রুম ছড়িয়ে গেল উষ্ণতায়। মেহরাব ওর ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে উৎসার মাঝে। দুজনে পাড়ি জমালো ভালোবাসার এক অনন্যা শহরে, যেখানে কেবল উৎসা আর মেহরাবের অস্তিত্ব। এম। প্রায় 2 মাস পর বাবার বাড়ি এসেছে উৎসা। পড়াশোনা, পরীক্ষা, রিনির অসুস্থতা সব মিলিয়ে এবারই আশাই হয়নি। সকাল বেলা মেহরাব এসে দিয়ে গেছে। বলে গেছে যাওয়ার সময় নিয়ে যাবে। বাড়ি এসে নিজের প্রাণপ্রিয় বেস্টুকে ডেকে নিয়েছে উৎসা। পরীক্ষার পর দুজনের তেমন দেখা হয়নি বললেই চলে। 2-1 বার ফোনে কথা হয়েছে। 2 বান্ধবী মিলে বেশ ভালোই সময় কাটাচ্ছিল। এতগুলো দিন পর দুজন একত্রিত হয়ে গল্পে মজেছে দুজন। আশেপাশের সকল খেয়াল ভুলে বসেছে। সন্ধ্যায় বাড়ি ফিরেছে তিয়াস। অফিস শেষ করে ক্লান্তি নিয়ে বাড়ি এসে বোনের রুমে পেরিয়ে নিজের রুমের দিকে যেতে নিলে থমকে যায় প্রয়তমার খিলখিল করে হাসির শব্দে। তিয়াসের ভ্রু কুঁচকে এলো। মেয়েটা এখানে আসবে কি করে? নাকি ওর মনের ভুল? মেয়েটা ইদানিং বেশ ভালোই জ্বালাচ্ছে। রাতে ঠিক মতো ঘুমাতেও পারছে না তিয়াস। মনে মনে ফন্দি এঁটে ফেলেছে। খুব শীঘ্রই প্রেয়সীকে খাঁচায় বন্দি করবে। তারপর ওকে জ্বালানোর মজা দেখাবে। পুনরায় একই শব্দ কানে আসলে পর্দা সরিয়ে তাকালো। এক মুহূর্তের জন্য থমকে গেল ওর প্রেমিক হৃদয়। সকল ক্লান্তি এক নিমিষেই উবে গেল। তিয়াস মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রিয়তমার খিলখিল করে হাস্যরত মুখশ্রীতে। মেয়েটাকে কি জানে তার হাসি ঝঙ্কার উত্তাল সমুদ্রের ন্যায় উথাল পাথাল ঢেউয়ায় তৈরি করে তিয়াসের বুকে? উহু জানে না, জানলে নিশ্চয়ই এভাবে হাসত না। উৎসার নজর পড়ল ভাইয়ের ওপর। জিজ্ঞেস করল, কেমন আছো ভাইয়া? বোনের কণ্ঠে হুঁশ ফিরল তিয়াসের। হেসে বলল, এই তো ভালো, তুই আসবি আগে বললি না কেন? উৎসা মুখ বাঁকিয়ে বলল, এমন একটা ভাব ধরছ যেন আমি আসবো জানলে কত কিছু করে উল্টে ফেলতে। তারা চিহ্ন ততনি ভালো করে কথা বলতে পারিস না যেহেতু, তাহলে কথা বলিস কেন? চুপ থাকতে পারিস না? উৎসার মেজাজ খারাপ হলো। বলল, আমার যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবো, তোমার কি? আমার রুমের দরজায় এসেছো কেন? নিজের রুমে যাও। তিয়াস মুখ ঝমটা দিয়ে বলল, আমার ইচ্ছে নেই তোর রুমে বসে থাকার। আমি নিজের রুমেই যাচ্ছিলাম। মাঝে তারা চিহ্ন ততনির শব্দ পেয়ে দেখতে এলাম আমাদের বাড়িতে তারা চিহ্ন ততনি এলো কি করে? উৎসা চেঁচিয়ে উঠে বলল, ভাইয়া। তিয়াস ততক্ষণে হাওয়া। উৎসার আগে ফোঁস ফোঁস করতে করতে বিছানায় যেয়ে বসল। এর মাঝেই ডাক পড়ল নিচ থেকে। তনা বেগম ডাকছে উৎসাকে। তানজিলাকে বসতে বলে উৎসা নিচে নেমে এলো। তনা বেগম রাতের জন্য রান্না করছেন। মেহরাবের কি পছন্দ সেটা জানতে চাইছেন। মেয়ের জামাইকে তার পছন্দ মতো রেঁধে বেড়ে খাওয়াবে। ছেলেটা কতদিন তাদের বাড়ি আসে না। উৎসা কোমরে হাত গুজে বলল, মেয়ের জামাইয়ের জন্য এত আয়োজন? আমি যে এত দিন পর বাড়ি আসছি সেই খেয়াল আছে তোমার? নিজের মেয়ের চেয়ে পরের ছেলে বেশি হলো তোমার কাছে? যাওয়া আর আসবই না তোমাদের বাড়ি। নাটক না করে যেত জিজ্ঞেস করেছি সেটা বল। ছেলেটাকে রান্না করে খাওয়াবো না তো তোকে খাওয়াবো? এমন ভাবে করছিস যেন তুই খাবি না। উৎসার আগে গজ গজ করতে করতে মেহরাবের পছন্দের খাবারের নাম বলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। মনে মনে বিড়বিড় করে বলছে, উৎসা রে, তোর আর এই বাড়িতে কদর নেই। এখন এই বাড়িতে ওই বজ্জাতটাকে আদর করা হবে।
তুই এ বাড়ির পর হয়ে গিয়েছিস। রাগে নাকের পাটা ফুলে ফেপে উঠছে। রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, আর আসবই না এ বাড়ি। তখন দেখব মেয়ে জামাইকে নিয়ে আদিক্ষেতা করো কি করে। রেগে মেগে রুমের পর্দা সরাতেই উৎসা থমকে গেল। অপ্রত্যাশিত কিছু দেখে ফেলেছে যেন। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের দিকে। শান্ত পরিবেশ, থমকে আছে সব কিছু। উৎসার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তানজিলা। ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে তিয়াস। একটু আগে তনা বেগমের সাথে রাগ করে রাগে গজ গজ করতে করতে রুমে আসতেই উৎসার চক্ষু চড়ক গাছে। তানজিলা কাবার্ডের সাথে চিপকে দাঁড়িয়ে আছে। কাবার্ডের দুই পাশে দুই হাত হাত রেখে তিয়াস তানজিলাকে আটকে রেখেছে। তানজিলার চোখে মুখে ভীতি। ভীতু কণ্ঠে বলল, কি করছেন তিয়াস ভাই? উৎসা এখনই এসে পড়বে। তিয়াস তানজিলার ঠোঁটের ওপর আঙ্গুল রেখে ওকে চুপ করিয়ে দিয়ে বলল, হুসস, চুপ থাকো। বনু এখন আসবে না, আম্মু ওকে ডেকেছে। তাও যদি চলে আসে, তুমি দয়া করে একটু চুপ করো। চুপ করে আমায় একটু দেখতে দেও তো। কতদিন দেখি না তোমায়। এভাবে খিলখিল করে হেসে যে আমার বুকে আগুন জ্বালিয়ে দিলে এখন সেই আগুনে পানিও তোমায় ঢালতে হবে। এখন 2 মিনিট চুপ করে দাঁড়াও তো, দুচোখ ভরে তোমায় দেখি। তিয়াসের জারিজুরির কাছে তানজিলার মতামত টিকল না। তিয়াস নাছোড় বান্দা। হঠাৎ তানজিলার চোখ পড়ল দরজার দিকে। সাথে সাথে চক্ষু ছানা বড়া হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, উৎসা। তিয়াস দুষ্টুমির ছলে বলল, তুমি কি ভেবেছ উৎসার নাম করে ছাড়া পেয়ে যাবে? তাহলে আপনার ধারণা ভুলে ম্যাডাম। এত সহজে ছাড়ছি না আমি আপনাকে। অনেক দিন পর বাগে পেয়েছি আপনাকে। উৎসা ডেকে উঠল, ভাইয়া। তিয়াস চমকে উঠে ফতাফত তাকালো। ভূত দেখার মতো চমকে উঠে এক লাফে ছিটকে তানজিলার থেকে দূরে সরে গেল। উৎসা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তিয়াস তানজিলাকে বলল, আমি যা দেখছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? তানজিলা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আজ্ঞে। উৎসার সামনে দুজন অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উৎসা একবার দুজনের দিকে তাকালো। ক্ষুব্ধ কণ্ঠে বলল, তোমরা দুজন একসাথে কি করছিলে? তানজিলা কাপা কাপা কণ্ঠে বলল, কিছু না। তিয়াস ভাই তোকে খুঁজতে এসেছিল। উৎসা বুকে হাত বেঁধে দাঁড়ালো। তানজিলাকে ভেঙিয়ে বলল, আমায় খুঁজতে এসেছে তোকে দেখার জন্য ছটফট করেছিল তাই না? মিথ্যা বলার জায়গা পাস না? কানের নিচে একটা দিব দেখবি 1 সপ্তাহ কানে শুনতে পাবি না। তানজিলা কোনো জবাব দিল না। উৎসা পুনরায় জিজ্ঞেস করল, কতদিনের সম্পর্ক তোমাদের? কতদিন ধরে চলছে তোমাদের প্রেমলীলা? তানজিলা মিনিমিনে কণ্ঠে বলল, দোস্ত তুই যেমনটা ভাবছিস তেমনটা না। উৎসা ওর দিকে এক প্রকার তেড়ে গেল। বলল, তাহলে কেমনটা? নাটক করিস আমার সাথে? আমি কিছু বুঝি না ভেবেছিস? ভালোয় ভালোয় যেটা জিজ্ঞেস করছি সেটা বল, না হয় তারা চিহ্ন পোপর মেরে তোর 32টা দাঁত আমি ফেলে দিব বেয়াদব। তানজিলা কিছু বলার আগে তিয়াস জবাব দিল, 4 বছর। তিয়াসের জবাব শুনে উৎসা ধপ করে বিছানায় বসে পড়ল। ওর বেস্ট ফ্রেন্ড আর ভাই ওর দৃষ্টির অগোচরে এতদিন প্রেম করে গেল আর ও কিনা জানতেই পারল না। দুজন ওর সাথে এমনটা করতে পারল? ওকে জানালে ও কি বাধা দিত? উৎসা হতাশ কণ্ঠে বলল, তোমরা দুজন এতদিন যাবৎ সম্পর্কে আছো আর আমায় বললেও না? কি সুন্দর দুজন আমার সামনে ঢং করে গেলে। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? আমি তোমার কাছে পর হয়ে গেছি তাই না? তাই জন্যই আমায় কিছু জানাওনি। আমি কে যে আমায় জানাবে? তিয়াস বলল, আমি জানাতে চেয়েছিলাম ও। উৎসা তিয়াসকে চুপ করিয়ে দিয়ে বলে উঠল, তুমি চুপ করো। একটা কথাও বলবে না তুমি আমার সাথে। তানজিলার সামনে গিয়ে বলল, ভাইয়া বা বড় ভাই দেখে ছোট বোনকে কিছু বলতে পারেনি। তুই কি করেছিস? এই তোর আমার বন্ধুত্ব? এই তুই আমাকে ভালোবাসিস? আমি তোর থেকে কখনো কিছু লুকিয়েছি? কিছুই লুকাইনি তাই না? তাহলে তুই এত বড় একটা কথা আমার থেকে কিভাবে লুকিয়ে গেলি? নাকি আমায় তুই কখনো বেস্ট ফ্রেন্ড ভাবিসনি? আমার একটুর জন্য ফ্রেন্ড ভাবলে আমায় একটা বার বলার প্রয়োজন বোধ করতি। তানজিলা সহসা কোনো জবাব দিতে পারল না। উৎসার মেজাজ খারাপ হলো। আশেপাশে কিছু খুঁজতে নিল। খুঁজে পেয়ে যেতেই ডায়াল করল মেহরাবের নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হতেই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কোথায়? কোথায় আবার অফিসে? হঠাৎ এই সময় কল দিলে যে? বরের প্রতি ভালোবাসা দেখাচ্ছ কারণ কি বউ? কিছুই না। আপনি এখন আসতে পারবেন? মেহরাব সন্দিহান কণ্ঠে শুধালো। কিছু কি হয়েছে উৎসা? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি বলুন আপনি আসবেন নাকি আমি একা একাই ও বাড়ি চলে যাব? কি হয়েছে ঘটনা খুলে বলো তো? এমনি এমনি এই অসময়ে যাওয়ার বায়না তো তুমি করবে না। হয়েছে কি সেটা আমায় খুলে বলো। তুমি না কত আশা নিয়ে বাবার বাড়ি গেলে এখন হুট করে কি হলো? এত ক্ষেপে আছো কেন?
উৎসা মেজাজ দেখিয়ে বলল, বললাম তো কিছু হয়নি, আপনি আসতে পারলে আসেন, না হয় আমি একা একাই চলে যাব। আর এক মুহূর্তের জন্য আমি এখানে থাকব না। আরে বাবা, খেপছো কেন? আসছি আমি। উৎসা ফোন কেটে ব্যাগ গুছাতে শুরু করল। যদিও তেমন কিছুই আনেনি। টুকটাক নিত্য প্রয়োজনীয় যা এনেছে তা হ্যান্ড ব্যাগে রাখছিল। তিয়াস মুখ খুলল এতক্ষণে। রাগ করছিস কেন বনু? আর এই সময়ে কোথায় যাবি? যাওয়ার দরকার নেই, আজকে থেকে যা। উৎসা তেতে উঠে বলল, জাহান্নামে যাবে? রাগ করব না তো কি তোমায় আদর করব? আমি তোমার একটা মাত্র বোন, তুমি আমার থেকে সম্পর্কের কথা লুকিয়ে গেলে। আমাকে জানালে আমি কি তোমাদের বাধা দিতাম নাকি অমত করতাম? তোমরা আমায় বিশ্বাস ভরসা কোনোটাই করো না। এখানে থেকে আমি কি করব? এখানে আমার কেউ নেই, সবাই পর হয়ে গেছে। এই জন্যই বলে মেয়ে বিয়ের দিলে পর হয়ে যায়, এখন সেটা টের পাচ্ছি। আমার কেউ নেই এই বাড়িতে। আমি আর আসব না এখানে। উৎসা কণ্ঠ কাঁপছে, কান্না কান্না ভাব। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে। নিজের সবচেয়ে কাছের দুজন মানুষ ওকে বিশ্বাস করেনি, ওকে জানায়নি, সেই কষ্ট ওকে পীড়া দিচ্ছে। তানজিলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওর বলার মতো কিছুই নেই। সত্যিই তো মেয়েটা ওকে সবকিছু শেয়ার করেছে, ওর কাছ থেকে কিছুই লুকায়নি। সেখানে ও ওকে কিছুই জানায়নি। উৎসার অভিমান, কষ্ট পাওয়াটা স্বাভাবিক। কিন্তু ওই বা কি করবে? তিয়াসকে প্রথম থেকে ওর ভালো লাগতো, কিন্তু কখনো বলেনি। একদিন যখন হুট করে কোনোদিন আয়োজন ছাড়াই তিয়াস ওকে পছন্দ কর জানালো, সেদিন তানজিলা একবারও ভাবেনি। রাজি হয়ে গেছে। তারপর দুজনের মাঝে অল্প স্বল্প কথা হতো। তিয়াস অবশ্য উৎসাকে জানাতে চেয়েছিল, কিন্তু তানজিলাই চায়নি। ভেবেছিল উৎসা ওকে ভুলে বুঝবে, আস্তে ধীরে জানাবে। সেভাবে সময় হয়ে না ওঠায় আর জানায়নি। এভাবেই কেটে গেছে দিনগুলো। তানজিলা ভুলেও ভাবেনি এভাবে উৎসার কাছে ধরা পড়ে যাবে। মিনিট 10-এর মাঝে মেহরাব এলো। এসে উৎসাদের বাড়ির সামনে গাড়ি পার্ক করে সোজা ওপরে উৎসার রুমে চলে এলো। বউ তার এমনি ক্ষেপে আছে, আগে মেয়েটাকে শান্ত করতে হবে। মেহরাব উৎসার রুমে ঢুকে দেখল, তিনজন রুমের তিন জায়গায় অবস্থান করছে। উৎসা বিছানায় বসে আছে, তিয়াস কাবার্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তানজিলা মুখটা কাচুমাচু করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। মেহরাব তিনজনের এভাবে তিন জায়গায় বসে থাকার কারণ খুঁজে পেল না। উৎসার কাছে যে জিজ্ঞেস করল, কি হয়েছে এখন বলো, হুট করে বাড়ি যেতে চাইছো কেন? উৎসা কোনো জবাব দিল না। মেহরাব বাকি দুজনের দিকে তাকালো। তিয়াস ওকে কিছু ইশারা করছে। মেহরাব বুঝল বন্ধুর ইশারা। উৎসা উঠে দাঁড়ালো, ব্যাগ হাতে নিয়ে বলল, চলুন। চলুন মানে? আমি তো আরো ভাবছি আজকের দিনটা এখানে থেকে যাব। চলো আজকের দিন তুমি আমি এখানেই থেকে যাই। উৎসা একবার মেহরাবের দিকে তাকালো। মেহরাব উৎসার চাহনি দেখে কিছুটা ভয় পেল। আপনি থাকুন, আমি যাচ্ছি। উৎসা গট গট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। উৎসা চলে যেতেই তিয়াস হুড়মুড়িয়ে এলো মেহরাবের কাছে। দোস্ত আমায় বাঁচা। মেহরাব ওর দিকে চোখ ছোট ছোট করে বলল, কাহিনী কি ঘটিয়েছিস সেটা বল। তোর বোন যা রেগে আছে একা চলে যেতেও পারে, তাই তাড়াতাড়ি বল। তিয়াস ঝটপট কাহিনী খুলে বলল। ওর কথা শুনে মেহরাব ঠেস দিয়ে বলল, একদম মহৎ কাজ করেছেন সাতারা চিহ্ন লাথুক্কু সমন্ধি সাহেব। জানিস মেয়েটা অভিমানী, আগে বলিসনি কেন? এখন রাগ সামলা। আমার একদিক দিয়ে ভালোই হয়েছে, কয়েকদিন বউ বাপের বাড়ি আসতে চাইবে না। আমি বিন্দাস থাকব। তিয়াস করুণ চোখে চেয়ে বলল, ভাই এরকম করিস না, তুই তো ওর রাগ ভালো করেই জানিস। এরপর আমার সাথে কথা বলবে কিনা কে জানে। তোরা যেটা করেছিস সেটা একদম ভালো করিসনি। তানজিলা, তুমি অন্তত ওকে জানাতে পারতে। তানজিলা মিন মিন করে বলল, ভেবেছিলাম ওকে জানাবো, কিন্তু সময় সুযোগ সেভাবে হচ্ছিল না, তাই জানাতে পারিনি। আপনি কিছু একটা করেন ভাইয়া। মেহরাব রুম থেকে বের হতে হতে বলল, আমি দেখছি কি করা যায়। মেহরাব বের হয়ে এলো। নিচে এসে তনা বেগমকে দেখল। আশেপাশে উৎসা নেই। তনা বেগমকেই জিজ্ঞেস করল, আম্মুর আপনার পাতারা চিহ্ন গলি মেয়েটাকে দেখেছেন? মেয়েটা গেল কই? এই তো মাত্র বেরিয়ে গেল। এত করে থাকতে বললাম, বলল আমরা নাকি ওর পর হয়ে গেছি। ওকে কিছুই জানাই না, তাই আর আমাদের বাড়ি আসবে না। একটু রেগে আছে তো, তাই উল্টোপাল্টা বলে ফেলেছে। আপনি চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবনি। এখন আসি। কিছু তো খেলেও না, মাত্রই তো আসলে বাবা। মেহরাব হেসে বলল, সমস্যা নেই, অন্য একদিন আসব। মেহরাব বেরিয়ে এলো। গাড়ির কাছে এসে দেখল ম্যাডাম গাড়িতে বসে আছে। মেহরাব আর কথা বাড়ালো না। এখন উৎসাকে সময় দেওয়া প্রয়োজন। এখন জোর করে কিছু বোঝাতে গেলে হিতে বিপরীতে হবে।
পরে দেখা যাবে রেগে মেগে ওর সাথেও কথা বলবে না। মেহরাব কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। গাড়ি যখন একটা পার্কের পাশে এসে থামল তখন উৎসা অবাক হল। মেহরাব নেমে উৎসার হাত ধরে এগিয়ে গেল। উৎসা জিজ্ঞেস করে বসল, আমরা হঠাৎ পার্কে এলাম কেন? মেহরাব ওর হাত নিজের হাতের মাঝে নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, বউ আমার মন খারাপ করে থাকবে আর আমি সেটা বসে বসে দেখব? কখনোই না। পার্কে ঘোরাঘুরি করলে দেখবে মন ভালো হয়ে যাবে। উৎসা আর কথা বাড়ালো না। ওর রাগ যতটা না হয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে ও। তাই কথা না বাড়িয়ে দুজন সময়টা উপভোগ করতে লাগলো। সময়ের ব্যবধানে উৎসার মন খারাপ কিছুটা কমল। কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুজন চলে এলো। এম। রাতের আকাশে এক ফালি চাঁদ উঠেছে। উৎসা মেহরাবের ব্যালকনিতে বসে চাঁদ দেখছে। মেহরাব এখনো রুমে আসেনি। মিজান সাহেব ওকে ডেকেছে। হঠাৎ কোমরে পুরুষালী হাতের ছোঁয়া অনুভব করল। তবে উৎসা একটুও বিচলিত হল না। চুপচাপ শান্ত রইল। কোনো প্রকার রিয়েক্ট করল না। মেহরাব অবাক হল। মেয়েটা তো এত চুপচাপ থাকার মেয়ে না। মেহরাব ক্ষীণ কণ্ঠে জবাব দিল, এখনো মন খারাপ ম্যাডাম? উৎসা দীর্ঘশ্বাস ফেলল। এই দীর্ঘশ্বাসের সাথেই যেন সকল অভিযোগ উগরে ফেলল। অভিমান মিশ্রিত কণ্ঠে বলা শুরু করল, আমার সবচেয়ে কাছের দুজন মানুষ আমার কাছ থেকে কথা লুকিয়ে গেছে। আমায় কিছু জানায়নি। আমার না বড্ড কষ্ট হচ্ছে। ওরা কেন আমায় কিছু জানালো না? আমি কি ওদের বাধা দিতাম? না তো। আপনি জানেন ওরা যদি আগে আমায় জানাতো আমি কতটা খুশি হতাম। কিন্তু ওরা আমায় জানালো না, একবার জানানোর প্রয়োজন বোধ করল না। আমায় পর করে দিল। আমার যতটা না ওদের ওপর রাগ হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। মেহরাব উৎসার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। সান্ত্বনা দিয়ে বলল, আরে ওরা বুঝতে পারেনি তুমি এতটা কষ্ট পাবে। তুমি তো জানো তিয়াস তোমাকে কতটা ভালোবাসে। এখন এসব নিয়ে মন খারাপ করে না বউ। ওরা তোমায় কষ্ট দিয়েছে, তুমিও ওদের সাথে কিছুদিন কথা বলো না, তাহলেই তো হলো। সমান সমান হয়ে যাবে। ওরাও বুঝুক আমার বউকে কষ্ট দিয়ে ওরা ভালো করেনি। উৎসা একবার মেহরাবের দিকে তাকালো। মেহরাব ভয় আছে মেয়েটা না আবার ওর ওপর রেগে যায়। তবে মেহরাবের ধারণা ভুল প্রমাণিত হলো। উৎসা লাফিয়ে উঠে মেহরাবের গলা জড়িয়ে ধরল। উচ্ছিস কণ্ঠে বলল, এই না হলে আমার বর। আপনি একদম আমার মনের কথা বলেছেন। এখন আমিও ওদের সাথে কথা বলবো না। ওরাও বুঝুক। আপনি কি সুন্দর একটা বুদ্ধি দিলেন। এই জন্যই তো আমি আপনাকে এত ভালোবাসি। লাভ ইউ। উৎসা কি বলল সেটা ওর খেয়াল নেই। খুশির দাপটে বলে ফেলেছে। তবে কথাটা মেহরাব লক্ষ্য করল। উৎসার কোমরে থাকা হাতের বাঁধন গাঢ় করে ঝুঁকল ওর দিকে। ফিসফিস করে বলল, মাত্র কি বললে? উৎসা থতমত খেয়ে গেল। তোতলানো স্বরে জিজ্ঞেস করল, কি বলেছি? তুমি আমায় ভালোবাসো? উৎসা সহসা কোনো জবাবও দিতে পারল না। চুপ মেরে গেল। মেহরাব উৎসার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, আর ইউ শিওর মিসেস মেহরাব? উৎসা তোতলানো স্বরে বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে। যাও, এবারের মতো ছেড়ে দিলাম। মেহরাব উৎসার দিকে তাকিয়ে হেসে বলল, যত যাই হোক কখনো মন খারাপ করে থাকবে না। তোমাকে মন খারাপে মানায় না মেয়ে। তোমাকে হাসি মুখেই মানায়। তোমাকে মানায় ঝগড়ায়, তেজি কণ্ঠে মানায়। তুমি কি জানো তোমার মন খারাপ কাউকে বড্ড বাজে ভাবে আঘাত করে? তোমার মুখ ভার হলে তার পুরো দুনিয়া আধার হয়ে আসে। তার বুকে অসহ্য যন্ত্রণা হয়। মনে হয় কেউ তার বুকে পাথর চাপিয়ে দিয়েছে। তাই তার ভালোর জন্য হলেও তোমার হাসি মুখটা দরকার। উৎসা মন দিয়ে শুনল মেহরাবের কথাগুলো। মানুষটা যে নিজের কথা বলছে এটা বুঝতে উৎসার একটুও সময় লাগল না। মেহরাব পুনরায় বলল, তাহলে আর কখনো মুখ ভার করে থাকবে না। উৎসা মাথা নেড়ে সায় জানালো। মেহরাব আলতো করে এগিয়ে গিয়ে ওষ্ঠ ছুঁয়ে দিল উৎসার কপালে। মিনিটের ব্যবধানে উৎসার সকল অভিমান সরে গিয়ে মুখে ভর করল লাজুকতা। মেহরাব মুগ্ধ চোখে তাকালো প্রেয়সীর লাজুক বদনে। মেয়েটার খুশিতেই তো ওর খুশি। সময় কারো জন্য অপেক্ষা করে না। বয়ে চলে নিজ গতিতে। সময়ের স্রোতে কেটে গেছে সপ্তাহ খানেক সময়। এই সপ্তাহ খানেকের মাঝে উৎসার সাথে তিয়াস কিংবা তানজিলা কারোই কথা হয়নি। ওরা অবশ্য বেশ কয়েকবার কল দিয়েছে কিন্তু উৎসা ইচ্ছে করেই কল রিসিভ করেনি। ওরাও বুঝুক কাছের মানুষের থেকে ইগনোর পাওয়ার কষ্ট। এই কয়েক দিনে উৎসা আর মেহরাবের সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। উৎসা এখন একটু এদিক থেকে সেদিকে হলেই মেহরাবকে চোখে হারাচ্ছে। এর নির্দিষ্ট কারণ ওর জানা নেই। তবে কেবল জানে মানুষটা ওর আশেপাশে না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। হাসফাস অনুভূতি হয়। সব আছে তাও কি যেন নেই নেই ভাব। দিনের বেশিরভাগ সময়ই উৎসার রিনির সাথে থেকেই কেটে যায়। মেয়েটা আগের চেয়ে বেশি অসুস্থ হয়ে গিয়েছে।
খেতে পারে না ঠিক মতো, ঘুমও হয় না। আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে, তাই উৎসা যতটা পারে ওকে সময় দেয়। উৎসার সান্নিধ্যে রিনিরও কিছুটা ভালো লাগা কাজ করে। উৎসা বসে আছে নিজের রুমের ব্যালকনিতে। মেহরাব বাড়ি নেই। সকাল সকাল অফিসে গিয়েছে, ফিরবে রাতে। রিনি অসুস্থ থাকায় ঘুমাচ্ছে। তাই উৎসা একা একাই ব্যালকনিতে বসে আছে। মাথায় ঘুরছে জীবনের সমীকরণ। হুট করে জীবনটা কিভাবে পাল্টে গেল। অযাচিত, অপ্রিয় মানুষটা উৎসার জীবনে প্রবেশ করল। আর এখন সময়ের ব্যবধানে মানুষটার রাজত্ব চলছে উৎসার জীবন জুড়ে। তাকে ছাড়া ইদানিং উৎসার চলেই না। আর একটা সময় কিনা এই মানুষটাকে উৎসা দু চোখে সহ্য করতে পারত না। দেখা হলেই দুজন সাপ আর বেজির মতো চোখে চোখে ঝগড়া করত। সেসব মন করে উৎসা একা একাই হেসে উঠল। উৎসা যখন অতীত বিচরণ করতে ব্যস্ত, এমন সময় পাশে থাকা ফোন বেজে উঠল। উৎসা ভাবনায় ব্যাঘাত ঘটায় চোখ মুখ কুঁচকে ফেলল। কি সুন্দর অতীত বিচরণ করছিল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল তানজিলা কল করেছে। বিগত দিনে মেয়েটা অনেকবার কল করেছে, তবে উৎসা ধরেনি। ইচ্ছে করেই ধরেনি। ধরবে না করেও রিসিভ করে বসল। রিসিভ করে চুপই রইল। কোনো কথা বলল না। উৎসার সারা শব্দ না পেয়ে ওপাশ থেকে তানজিলাই বলে উঠল, কিরে কেমন আছিস? উৎসা সহসা জবাব দিল না। রয়সয় মুখটা গম্ভীর করে বলল, আমি কেমন আছি সেটা দিয়ে তোর কি দরকার? তুই আমাকে ফ্রেন্ড ভাবিস নাকি যে আমার জন্য তোর টেনশন হবে? তানজিলা মুখটা কাচুমাচু করে বলল, সরি ইয়ার, সত্যি আমি চেয়েছিলাম তোকে জানাতে, কিন্তু সাহস হয়ে ওঠেনি। তুই যদি আমায় ভুল বুঝিস সেই ভেবে বলতে পারিনি। ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে। সাহস হয়নি? নাটক করার জায়গা পাস না? লুকিয়ে লুকিয়ে আমার ভাইয়ের সাথে প্রেম করে যেতে পেরেছ, আর আমাকে বলার সাহস হয়নি? ঢং কম কর, না হয় কানের নিচে দুটো দিব, দেখবি ভবিষ্যতে জামাইয়ের মুখে কথা শোনার আগেই বয়রা হয়ে যাবি। তোর সাথে আমার কথা নেই, ফোন কাট। তানজিলা কল কাটল না। দুজন ফোনের দুপাশে চুপ, কেউ কোনো কথা বলছে না। তানজিলা এবার কিছুটা ইমোশনাল হলো। কাঁদো কাঁদো ভাব করে বলল, তুই কি সত্যি আর আমার সাথে কথা বলবি না? উৎসা কোনোদিন জবাব দিল না, চুপ করেই রইল। তানজিলা এবার বলল, তুই আমাকে যা শাস্তি দিবি দে, তাও চুপ করে থাকিস না প্লিজ। তুই তো জানিস, তুই ছাড়া আমার কেউ নেই। তুই আমাকে যা করতে বলবি আমি তাই করব, তাও আমার সাথে কথা বল, প্লিজ। ফট করে উৎসা জবাব দিল, যা বলবো তাই করবি? তানজিলা উৎসার হুট করে জবাব দেওয়ায় হতচকিয়ে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ। উৎসার মাথায় দুষ্টু বুদ্ধি নাড়া দিয়ে উঠল। ও এতক্ষণ এই সুযোগের অপেক্ষায় ছিল। ওকে না জানিয়ে প্রেম করা, তাই না? দুজনকে যদি চোখের জলে, নাকের জলে না করেছে, তাহলে ওর নাম উৎসা না। মুখটা গম্ভীর করে বলল, তুই ভাইয়ার সাথে ব্রেকআপ করে ফেল। তানজিলা চুপ করে গেল। উৎসা আগে থেকেই জানতো এমন কিছুই হবে। কিরে কিছু বলছিস না কেন? একটু আগে তো বড় বড় কথা বলছিলি, আমি যা বলবো তাই করবি, এখন সব হাওয়া হয়ে গেল। তানজিলা মুখ খুলল, মিনমিনে কণ্ঠে বলল, এটা ছাড়া অন্য কিছু বলা যায় না? উৎসার দৃঢ় কণ্ঠ, উহু, পারলে বল, না হয় আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। তানজিলা কিছু বলছে না। উৎসা মনে মনে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। বেচারিকে বেশ ভালোই জব্দ করতে পেরেছে। তানজিলা কোনো জবাব দিচ্ছে না। উৎসা গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুই পারবি না। ঠিক আছে রাখছি, ভালো থাকিস। তানজিলা হুড়মুড় করে জবাব দিল, কল কাটিস না প্লিজ। পারবি কিনা সেটা বল। তানজিলা বুকে পাথর চেপে বলল, পারবো। আমার জীবনে আগে তুই এসেছিস, তার অনেক পর তিয়াস ভাই। তুই যা বলবি তাই হবে। আমি তোর ভাইয়ের সাথে ব্রেকআপ করে ফেলবো। শুধু ব্রেকআপ করলে হবে না, তুই ভাইয়ার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারবি না। তানজিলা বুকে পাথর চাপা দিয়ে বলল, ঠিক আছে। দুজন বেশ অনেকটা সময় কথা বলল। একজনকে শায়েস্তা করতে পেরে উৎসার মন এখন অনেকটাই ফুরফুরা হয়ে গেছে। এখন আরেকজনকে শায়েস্তা করার পালা। উৎসা মনে মনে ফন্দি এঁটে ফেলল। মনে মনে বলল, তোমাদের দুটোকে যদি নাকের জলে চোখের জল না করেছি, তাহলে আমার নামও উৎসা না, হুহো। মুহূর্তেই হেসে কুটি কুটি হয়ে গেল। উৎসা ফোন করল মেহরাবকে। প্ল্যানটা কাউকে না বলতে শান্তি পাবে না। কেন না বরমশাইকেই বলা যাক। যেই ভাবা সেই কাজ। 2 বার রিং হতেই ওপাশ থেকে মেহরাব রিসিভ করল। উৎসা ধমকে উঠে বলল, আরে মশাই, ফোন তুলতে এতক্ষণ লাগে? কতক্ষণ হয়েছে ফোন দিয়েছি, রিসিভ করার নামই নেই। মেহরাব বিস্মিত হয়ে গেল। মেয়েটা ফোন দিলই তো মাত্র। কতক্ষণ হলো কিভাবে? বিস্ময় ভাব কাটিয়ে বলল,
দেরি কোথায় করলাম? দুবার রিং হওয়ার মাথায় তো রিসিভ করলাম। 2 বার আপনার কাছে কিছু মনে হচ্ছে না? দুইবার। হুম, তো, যাই হোক বাদ দিন তো। এখন ঝগড়া করার মুড নেই। মূল কথায় আসি। শুনুন আমি একটা জবরদস্ত প্ল্যান করেছি। আপনাকে কিন্তু আমার সাথে থাকতে হবে। কি প্ল্যান করলে সেটা তো আগে বলো। থাকবো না থাকবো সেটা পরের বিষয়। কোনো বাহানা চলবে না। আপনাকে আমার সাথে থাকতেই হবে। ঠিক আছে, থাকবো। এখন বলবে তো কি প্ল্যান করলে? উৎসা মেহরাবকে একে সবকিছু খুলে বলল। মেহরাবের মাথায় হাত। মেয়েটা এই ফন্দি এঁটে বসে আছে। তিয়াস আর তানজিলার কি অবস্থা হবে কে জানে? বেচারা বন্ধুর জন্য মেহরাবের মন কেঁদে উঠল। উৎসা কথা শেষ করে বলল, আপনি কিন্তু ভাইয়াকে কিছু বলতে পারবেন না। ঠিক আছে বলবো না। কিন্তু 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 কি? এগুলো কি করা ঠিক হবে? দুজন কষ্ট পাবে তো। উৎসা তেতে উঠে বলল, ওরা যে আপনার বউকে কষ্ট দিল তার বেলায় কিছু না? বন্ধুর জন্য এখন দরদ উতলে পড়ছে। আরে তুমি উল্টো বুঝছো। আমি সেটা বোঝাইনি। শাস্তি দিবে ভালো কথা তাই বলে এতটা? অবশ্যই, এতটুকু তো দরকার। এরপর আমায় না জানিয়ে কিছু করতে গেলেও যেন 10 বার ভাবে সেই ব্যবস্থা করব। ভালো হবে না বলুন? মেহরাব মুখে মেকি হাসি ফুটিয়ে তুলে বলল, হ্যাঁ, ভালো মানে ভালো, বেশ ভালো হবে। দেখতে হবে না বউটা কার? প্রশংসা পেয়ে নিজেকে বাহ বাহ দিতে ভুলল না। খুশিতে যেন আটখানা হয়ে উঠল উৎসাহ। অপর দিকে মেহরাব ভাবছে তিয়াসের কথা। বেচারার কি হবে কে জানে? এম। মাঝে কেটে গেল 2 দিন। উৎসাহ বেশ ফুরফুরে মেজাজে আছে। গুন গুন করে গান গাইছে। আর মনের সুখে দোলনায় বসে দোল খাচ্ছে। উৎসার কোমর সম উন্মুক্ত কেশ গুচ্ছ হাওয়ার তালে তালে দুলছে। ওড়নার কোণ উড়ে বেড়াচ্ছে হাওয়ার স্রোতে। উৎসা মনের সুখে দোল খাচ্ছে সেটা যেন কারো সহ্য হলো না। পাশে রাখা ফোনখানা নিজস্ব উদ্যমে বেজে উঠল। উৎসা ফোন হাতে নিয়ে দেখল তানজিলার ফোন। এই সময় মেয়েটার ফোন দেখে উৎসা অবাক হলো। তবে সেই ভাব প্রকাশ না করে রিসিভ করল। ওপাশ থেকে তানজিলা হন্তদন্ত হয় বলল, এতক্ষণে লাগে ফোন রিসিভ করতে? কই থাকিস? ঘোড়ার ঘাস কাটছিলি নাকি? উৎসা ফুরফুরে মেজাজে বলল, তুই যদি ঘোড়া হস তাহলে কাটতেই পারি। আমার কোনো সমস্যা নেই। তানজিলা কণ্ঠে সিরিয়াস ভাব এনে বলল, দেখ দোস্ত আমি কিন্তু মজার মুডে নেই। তুই জানিস কি হয়েছে? কি হয়েছে? আব্বু তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আগামীকাল নাকি তারা আমায় দেখতে আসবে। আমায় পছন্দ হলে কালই আংটি পরিয়ে যাবে। এটা তো ভালো খবর। আগে বলবি না? আমার একমাত্র বান্ধবীর বিয়ে বলে কথা, আমার কত দায়িত্ব, কত কেনা কাটা করতে হবে। উৎসা আমি ফাইজলামি করছি না। আই এম সিরিয়াস। উৎসা অবাক হওয়ার ভান করে বলল, তোর কি মনে হচ্ছে আমি মজা করছি? একদিন না। তানজিলা এবার কণ্ঠ নরম করে বলল, আমি এই বিয়ে করতে পারবো না। কেন পারবি না? এমন তো না যে তোর বয়ফ্রেন্ড আছে তুই তাকে ছাড়া বাঁচবি না। তাহলে সমস্যা কোথায়? তুই জেনেও এমন করছিস কেন ইয়ার? জানি তো, আগে তোর একটা প্রেম ছিল, এখন আর নেই। বান্ধবীর জন্য তুই তোর প্রেম কুরবানি দিয়ে ব্রেকআপ করে ফেলেছিস। তোর নাম তো ইতিহাসের পাতায় লেখা দরকার। এমন বান্ধবী কয়েকজন পায় বল? তানজিলা কিছু বলল না। উৎসাহিত কণ্ঠে বলল, এখন ফোন রাখো আমার অনেক কাজ আছে। সামনে বান্ধবীর বিয়ে বলে কথা। কত কাজ আমার। তানজিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে উৎসাহ কল কেটে দিল। ওদিকে হতভম্ব হয়ে বসে রইল তানজিলা। মেয়েটাকে ফোন দিল কি করতে আর হলো কি? এখন ও কি করবে? প্রাণপ্রিয় বান্ধবীকে কথা দিয়েছে তাই এখন তিয়াসকে ও কিছু জানাতে পারবে না। সেদিনের পর থেকে তিয়াসের সাথে তানজিলার যোগাযোগ হয়নি। তানজিলার মাথা ধরে আসছে। তাহলে কি সত্যি বাবার বন্ধুর ছেলের সাথে বিয়েটা হয়ে যাবে? তিয়াস ভাই তার হবে না? এম। উৎসাদের ড্রয়িং রুমে পায়ের ওপর পা তুলে বসে আছে মেহরাব। ওর সামনে মুখটা কাচুমাচু করে বসে আছে তিয়াস। উৎসা নিজের রুমে গেছে। তিয়াসের টেনশন হচ্ছে। টেনশনের তোপে বেচারা ঘামছে। মেহরাব ওকে খোঁচা দিয়ে বলল, কিরে এমন ফুরফুরা আবহাওয়ায় তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? কোথায় তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি, তুই মাঞ্জা মারা সাজ দিবি তা না করে মেয়েদের মতো কান্নাকাটি করছিস। নিকুচি করেছি মেয়ে দেখতে যাওয়ার। তুই না আমার ভালো বন্ধু? দোস্ত তুই কিছু একটা কর। কোনো মতে তুই বাবাকে ম্যানেজ কর। তুই তো জানিস আমি তানজিলাকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সেদিনের পর থেকে মেয়েটা আমার সাথে কথাও বলছে না। তুই একটু বাবাকে বোঝা প্লিজ। মেহরাব হাই তোলার ভঙ্গি করে বলল, আমি পারবো না। আমি যদি কিছু বলতে যাই তাহলে তোর বোন আমার খবর করে ছাড়বে।
তার চেয়ে ভালো বাবা যাকে পছন্দ করেছে তাকে বিয়ে করে ফেল, বিয়ের আগে মানুষের 2-4টা প্রেম থাকে ওটা কোনো ব্যাপার না। তিয়াস তেতে উঠে বলল, নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনা? তুই বন্ধু নামের কলঙ্ক তারা চিহ্ন তারা চিহ্ন মি। মেহরাব তিয়াসের কথা গায়েও মাখল না। এর মাঝেই বেরিয়ে এলো উৎসা, উজ্জ্বল সাহেব, তনা বেগম। উজ্জ্বল তারা দিয়ে বলল, তাহলে যাওয়া যাক। তিয়াস মিনিমিনে গলায় বলল, বাবা বলছিলাম কি আরেকবার ভেবে দেখা যায় না? উজ্জ্বল সাহেব ছেলের দিকে তাকালো। তিয়াসের কথার মানে তিনি বুঝতে পারেননি। মানে? পাশ থেকে উৎসা ফট করে বলে ফেলল, বাবা আসলে ভাইয়া চাচ্ছে মেয়ে পছন্দ হলে একেবারে আংটি পরিয়ে আসবে। ভালো হবে না বলো? উজ্জ্বল সাহেব হেসে উঠল, বলল, এই ব্যাপার, সমস্যা নেই, তাদের সাথে আমার কথা বলা আছে। মেয়ে আমাদের পছন্দ হলে আজই আংটি পরিয়ে আসব। তোকে এই নিয়ে ভাবতে হবে না। তিয়াস চোখ গরম করে তাকালো উৎসার দিকে। উৎসা সেদিকে পাত্তাও দিল না। মুখ ভেঙচি কেটে সামনের দিকে এগিয়ে গেল। সবাই বেরিয়ে গাড়িতে উঠে বসল। তিয়াস পড়েছে মাইনকার চিপায়। না বাবাকে কিছু বলতে পারছে আর না এসব মেনে নিতে পারছে। গতকাল রাতে হুট করে খাওয়ার টেবিলে উজ্জ্বল সাহেব জানায় তার এক বন্ধুর মেয়েকে দেখতে যাওয়ার কথা। তিয়াস বিষয়টা হালকা ভাবেই নিয়েছে। অপর দিকে বাবাকে যে তানজিলার কথা বলবে সেই সুযোগও পায়নি। মেয়েটা ওর ফোন ধরছে না, আর না কোনো টেক্সটের রিপ্লাই দিচ্ছে। তিয়াস কি করবে ভেবে পাচ্ছে না। তাহলে কি আজকে বাবার বন্ধুর মেয়ের সাথেই তিয়াসের আংটি বদল হয়ে যাবে? তানজিলা নামক রমণীকে আর নিজের করে পাওয়া হবে না তিয়াসের? তিয়াসের ভাবনার মাঝে গাড়ি এসে থামল একটা বাড়ির সামনে। চলবে?